কোশ্চেন আনসার সেকশনে থাকবেন আমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আচ্ছা, কয়েকজন লিখতেছো যে আজকের টপিক কি? তোমাদের কাছে তো রুটিন থাকার কথা, তোমার তো সিলেবাস দেখে ক্লাসে জয়েন করার কথা যে আজকের টপিক কোনটা পড়ানো হবে, কোনদিন কি ক্লাস কি পরীক্ষা দেবে, তোমাদের আগে থেকে জেনে রাখার কথা। নেক্সট টাইম হচ্ছে সিলেবাসটা একটু ফলো করবা, রুটিনটা ঠিকঠাক দেখবা। তো আমরা হচ্ছে 2-1 মিনিটের মধ্যে আসলে ক্লাসটা স্টার্ট করব। অনেকেই আসলে এখনো জয়েন করে নাই, অনেকে জয়েন করতেছে। তো এর জন্য হচ্ছে আসলে আমরা প্রত্যেকদিন হয়তো 1 মিনিট করে লেট হয়, এটা ব্যাপার না। তোমরা অনেকেই হয়তো মাঝে মধ্যে 2-1 মিনিট লেট করে ফেলো। আর তোমরা কি ঠিকঠাক অনেকে এক্সাম দিচ্ছ কিনা, এক্সামে কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো হচ্ছে আমাদের চ্যাট বক্সে তোমরা জানাইতে পারো। হ্যাঁ, আর তোমরা কোশ্চেন আনসার সেকশনে দেখতেছি আসলে অনেকে অনেক কিছু লিখো। ক্লাস শুরু হওয়ার পরে তোমরা হচ্ছে আসলে টপিক এর বাইরে কিছু লিখবে না, তোমরা হচ্ছে তোমাদের যে কোনো কোশ্চেন থাকে শুধু সেই কোশ্চেনগুলো লিখবে। আশফিয়া, কোশ্চেন আনসারে হচ্ছে রাজা ভাইয়া থাকবেন আমাদের সাথে। বাবলু ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ভাই আমরা শুরু করতে পারি, অনেকে জয়েন করে ফেলছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের আজকের এই ক্লাসে। আমি আছি তোমাদের সাথে শাহরিয়ার ইথান বাবলা আজকের ক্লাসে। আর কোয়েশ্চেন অ্যান্সার বক্সে আছেন তোমাদের রাজা ভাইয়া। তো ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্ন আমরা কোয়েশ্চেন অ্যান্সার বক্সে করব, আর রেসপন্স থাকলে সেটার জন্য চ্যাট বক্স তো আছে আমাদের। প্রতিদিন একই কথাবার্তা বলি আমরা। তো যাই হোক, এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসটা চলে যাব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমাদের E6 ক্লাস। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে ট্রান্সফরমেশনের উপরে। আজকেই শেষ ক্লাস, আজকের পরে আমরা ট্রান্সফরমেশন নিয়ে আর কোনো ক্লাস পাবো না, অন্যান্য টপিকে আমরা চলে যাব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা দেখে নেই আজকে কি কি বিষয় নিয়ে আমরা পড়বো। প্রথমত দেখতে পাচ্ছি এখানে আমাদের ট্রান্সফরমেশনের ভেতরে লাস্ট যে অংশগুলো খুব সহজ টপিক, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি এবং অপটেটিভ, এদের ভেতরে ইন্টারচেঞ্জ গুলো আসলে কিভাবে হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের লেকচার প্ল্যানে আমরা জানি সেন্টেন্সকে তার অর্থের দিক থেকে 5টা ভাগে ভাগ করি। প্রথমে আসে কি? অ্যাসার্টিভ আসে হচ্ছে প্রথমে। প্রথমে কি চলে আসে? প্রথমে আসে হচ্ছে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ বা যেটাকে আমরা বাংলায় বলি বিবৃতিমূলক বাক্য। কি বলি বাংলায়? বাংলায় এটাকে বিবৃতিমূলক বাক্য বলা হয়, ঠিক আছে? তো অ্যাসার্টিভ এর পরে তোমাদের আছে ইন্টারোগেটিভ, অর্থাৎ যেটাকে আমরা বলি তোমার কি প্রশ্নবোধক বাক্য। এরপরে আছে ইম্পারেটিভ মানে আদেশসূচক বাক্য, আছে অপটেটিভ মানে যেটা অনুজ্ঞা বা প্রার্থনা সূচক বাক্য আমরা যেটাকে বলি, এবং লাস্টে আসে হচ্ছে এক্সক্লামেটরি বাক্য, ঠিক আছে? তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। প্রথমে শুরু করছি একটা পোল কোয়েশ্চেন দিয়ে। তো সবার উদ্দেশ্যে একটা পোল লঞ্চ করছি, সবাই একটু দ্রুত ঝটপট অ্যান্সার করে ফেলবা। পোলটার অ্যান্সার কি হয়? তো পোল নাম্বার 1 অন ইউর স্ক্রিন, দ্রুত অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো, খুব সহজ একটা পোল।
রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, এটাকে আমরা নেগেটিভ করলে অ্যান্সারটা কি হবে সবাই একটু চ্যাট বক্সে জানিয়ে দাও, সরি পোল কোয়েশ্চেনে জানিয়ে দাও অ্যান্সার করে। ওকে, লাস্ট 5 সেকেন্ডস। অনেকেই ভুল করছে, এত সহজ একটা জিনিস দেখো। টাইম ইজ আপ, দেখতে পাচ্ছি অ্যান্সারটা হবে হচ্ছে এ, রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং, এটা হবে অ্যান্সার। তোমাদের ভিতরে 77% উত্তরটা কারেক্ট করেছো, বেশ ভালো, বাকি 23%-এর উত্তরটা কিন্তু ভুল হয়েছে। তো অ্যান্সারটা এ নাম্বার হবে। কেন এ নাম্বার হবে চলো দেখিয়ে দেই। তো প্রথম কথা, রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, এটা একটা অ্যাফার্মেটিভে থাকা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তো এটাকে যখন আমরা নেগেটিভ করব, এটা অনেকটা কোন নিয়মে হচ্ছে বলতো? একসাথে কিন্তু দুটো ট্রান্সফরমেশন হচ্ছে। দুটো ট্রান্সফরমেশন বলতে এটা কোন ফর্মে আছে বলো? এখানে প্রশ্নের যে বাক্যটা, এটা পজিটিভ, কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? একটু চ্যাট বক্সে লিখে জানিয়ে দাও তাপু ভাইরা, এটা কোন ডিগ্রিতে আছে? পজিটিভ, কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? ভেরি গুড, এটা আছে কোন ফর্মে? কম্পারেটিভ ফর্মে আছে। গত ক্লাসে পড়ানো হয়েছিল সম্ভবত তোমাদের কম্পারেটিভ। তো কম্পারেটিভ থেকে যখন এটাকে আমরা সিম্পল করে দিব, বাই ডিফল্ট কিন্তু সেটা কি হয়ে যায়? সেটা আমাদের হয়ে যাচ্ছে এখানে নেগেটিভ। তো রিডিংটাকে যদি শুরুতে নিয়ে যাই, রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং, তো এটাই তো অ্যান্সার হওয়ার কথা। যারা বি নাম্বার অ্যান্সার করেছো, ভুলগুলো কোথায় বাকি তিনটাতে দেখাই দেই। এখানে বলাই তো হয়েছে রিডিং এর থেকে রাইটিং ভালো, পড়ার থেকে লেখা ভালো। তুমি আবার এটাই যদি অর্থ হয়, তুমি তো বলতে পারো না যে পড়ার মতো লেখাও তো ভালো না, পুরো অর্থটাই বদলে গেল, তাইলে বি নাম্বারটা উত্তর হবে না। বি নাম্বারটা তখনই উত্তর হতো যখন রিডিংটা শুরুতে থাকতো। যদি রিডিংটা শুরুতে থাকতো, রিডিং ইজ বেটার দ্যান রাইটিং, তখন বি নাম্বারটা অ্যান্সার হতে পারতো। যাই হোক, নো আদার থিং অ্যাজ গুড অ্যাজ রাইটিং, এটা কখন হইতো? যদি এখানে বলা হইতো যে রাইটিং মানে তোমার বেটার দেন অল আদার অ্যাক্টিভিটিস, অল আদার থিং, তখন সি নাম্বারটা অ্যান্সার হইতে পারতো, যেটাকে আমরা বলে থাকি রাইটিং ইজ দ্য বেস্ট থিং। এটা যদি আমরা সুপারলেটিভে বলতাম, তাহলে আমরা সিম্পলে এসে বা নেগেটিভ করার সময় এটা লিখতে পারতাম। এন্ড ফাইনালি, নাথিং ইজ অ্যাজ গুড অ্যাজ রাইটিং, এটাও তো হবে না, কারণ এখানে বলা হচ্ছে তুলনা হচ্ছে শুধুমাত্র রিডিং আর রাইটিং এর ভেতরে। এমন তো হতেই পারে যে এটা রিডিং এর থেকে ভালো কিন্তু অন্য কিছুর থেকে খারাপ। তো এখানে সবকিছুর ভেতরে তুলনা না, যেহেতু দুটো বিষয়ের ভিতরে তুলনা, তাইলে এই দুটোকেই আমাদের এক্সচেঞ্জ করে অ্যান্সার করতে হবে। দ্যাট ইজ ওয়াই অ্যান্সারটা হচ্ছে এখানে এ নাম্বারটা। ওকে, পোল কোয়েশ্চেন 1 বুঝলাম আমরা। ওকে, দুইটা নেগেটিভ কিভাবে হয় ভাইয়া? এখানে দুইটা নেগেটিভ কোথায় দেখলে আমাকে বলো? এখানে তো একটাই নেগেটিভ আছে, নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং, ঠিক আছে? ওকে, তো সি নাম্বার ডি নাম্বার দুটোই ভুল। আমরা পরে চলে যাচ্ছি। দেখো, আমরা যখন হচ্ছে রুল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তখন আজকের খুব সহজ সহজ জিনিসপাতিগুলো আছে যেগুলো তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবা। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা অনলি কিংবা অ্যালোনের বদলে কি ব্যবহার করি? নান দ্যাট ব্যবহার করি। সেটা কোথায়? ব্যক্তি কিংবা পার্সনের কথা উল্লেখ করা থাকলে। আর যদি বস্তুর ক্ষেত্রে অনলি শব্দটা বসে, তাহলে সেক্ষেত্রে নান বাট না বসে আমরা নাথিং বাট ব্যবহার করি। আর অনলি যদি বয়সের ক্ষেত্রে বসে, তাহলে সাধারণত আমরা নট মোর দ্যান ব্যবহার করি, সাধারণত। এটা নিয়ে আরো আলোচনা করব একটু পরে। মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট, ক্যান নট হেল্প এগুলো ব্যবহার করতে পারি। এভরি থাকলে দেয়ার ইজ নো বাট ব্যবহার করি। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার ব্যবহার করি। অলওয়েজ থাকলে নেভার। বোথ এট থাকলে নট অনলি বাট অলসো, এবং সুপারলেটিভ কম্পারেটিভ থাকলে সেটাকে আমরা পজিটিভ করে ফেলি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব, আমরা একটা একটা করে প্র্যাকটিস করতে যাই। তো প্রথমে প্র্যাকটিসে চলে আসি। দেখো, গড অ্যালোন ইজ অলমাইটি, বাবলা, এটাকে কি অ্যান্সার করা যাবে? জি ভাইয়া। 10 সেকেন্ড টাইম দাও। আচ্ছা, তোমরা জি যারা ভাইয়া। বলতেছো যে ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ না, বারবার এই কথা বলতেছো কেন? তোমাদেরকে দেখতে কোনো অসুবিধা হচ্ছে ভাইয়া আপুরা? তোমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিনে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো তো দেখতে তোমাদের ঝাপসা লাগতেছে না বা অপরিচ্ছন্ন, বারবার এটা বলতেছো কেন? তোমাদের দেখতে কোনো সমস্যা হলে সেটা ডিফারেন্ট ব্যাপার। এটা বলার কি আছে যে দেখতে ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি না? যতটুকু ম্যাটেরিয়ালস আছে ততটুকু তো দেখতে পাচ্ছ। আচ্ছা বাবলা, আমরা তো ভাই ওকে, স্ক্রিন ঠিকঠাকই দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাইয়ারা, তোমরা একটু অ্যান্সার করো তো ভাইয়ারা, কি হবে এটা? যাদের প্রবলেম হচ্ছে তারা একটু দেখবা যে স্ক্রিন যদি কারো মনে হয় ছোট, তাহলে স্ক্রিনে ট্যাপ করলে জুম করা যায়। যারা মোবাইল দিয়ে জয়েন করেছো তারা জুম করতে পারো, আর যারা ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে জয়েন করেছো তারা কন্ট্রোল আর হচ্ছে দেখবা তোমাদের কি বলে, যখন নিউমেরিক্যাল নাম্বার প্যাডে 90 তার পাশে একটা মাইনাস চিহ্ন, তার পাশে একটা প্লাস চিহ্ন যে আছে, ডিলিটের পাশের বাটনটা,
কন্ট্রোল আর প্লাস চিহ্ন চাপলে স্ক্রিনটা বড় হয়ে যাবে, অথবা মোবাইল থাকলে 2 হাত দিয়ে তুমি যদি একটু ছড়ায় ধরো দেখবা স্ক্রিনটা জুম হয়ে গেছে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো অনেকেই অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। তাহলে অ্যালোন থাকলে আমরা কি বসাবো? এখানে নান বাট বসাবো। আল্লাহ ছাড়া কেউ সর্বশক্তিমান না, তাহলে নান বাট গড ইজ অলমাইটি, নান বাট গড ইজ অলমাইটি, এটা হয়ে যাবে অ্যান্সার। তো আমাকে একটু জানাই দাও তো তোমাদের কার কার মনে আছে এখানে বাট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, একটু জানাই দাও তো, আমাকে একটু জানাই দাও এখানে বাট শব্দটা কোন পার্টস অফ স্পিচ। আমি নিজে পড়িয়েছিলাম তোমাদেরকে। এই কনজাংশন যারা বলো তাদেরকে মাইট দেওয়া উচিত। কনজাংশন কে বলে এখানে? তার মানে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে? এটা কি কম্পাউন্ড সেন্টেন্স? যদি এটা কনজাংশন হয় তাহলে তো কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার কথা ছিল। হাই হাই, ইন্টারজেকশন বলে হ্যাঁ, নাউন বলতেছো, প্রোনাউন বলতেছো, এটা একটা কথা? বলো এখানে বাট শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কিন্তু অর্থে নাকি অন্য কোন অর্থে? বলো তো বাট শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পড়িয়েছিলাম তো তোমাদেরকে। কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ছাড়া অর্থে বা এক্সেপ্ট অর্থে বা উইদাউট অর্থে। আল্লাহ ছাড়া আর কেউ সর্বশক্তিমান না, এটা একটা প্রিপজিশন। তাহলে দেখো ক্লাসে মনোযোগ দেই না আমরা, খালি স্ক্রিনের দিকে তাকাই থাকি যে স্ক্রিন ছোট নাকি বড়, তাইলে হবে? পড়াইছিলাম কি পড়াইছিলাম না বলো? লাস্ট যে ক্লাসটা আমি নিয়েছিলাম একদম স্পষ্ট করে তো বললাম যে বাটের দুইটা মিনিং, একটা হচ্ছে কিন্তু আর একটা হচ্ছে ছাড়া। যখন বাট কিন্তু অর্থে বসে তখন সেটাকে কি বলা হয়? কনজাংশন বলা হয়। আর যখন বাট ছাড়া কিংবা উইদাউট অর্থে বসে তখন সেটাকে বলা হয় প্রিপজিশন। তাহলে গড অ্যালোন ইজ অলমাইটি, এটার অ্যান্সার কি হবে এখানে? নান বাট গড ইজ অলমাইটি। তাইলে অ্যালোন দিয়ে যদি আমরা দেখি মানে বস্তু বা বিষয় না বুঝিয়ে কোনো ব্যক্তি কিংবা সর্বশক্তিমান বা সৃষ্টিকর্তা বা আল্লাহকে বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা নান বাট দিয়ে করতে পারবো চাইলে। ঠিক আছে, এরপরে দেখো অনলি সাবিনা নোজ দিস আর্ট, এটাও তো একই নিয়মে করব, তাই না? এটা কি অন্য নিয়ম নাকি একই নিয়ম? অনলি কিংবা অ্যালোন থাকলে একই নিয়ম দিয়ে কিন্তু করব আমরা। অ্যান্সার কি হয়ে যাবে? নান বাট সাবিহা নোজ দিস আর্ট, নান বাট সাবিহা নোজ দিস আর্ট। তাহলে সাবিহা ছাড়া কি আর কেউ জানে? জানে না। এজন্যই অ্যাফিরমেটিভে যখন আমরা অনলি অথবা অ্যালোন শব্দটা ব্যবহার করব, দেখো তাহলে এখানে আমরা একটু লিখে দিতে পারি তোমাদেরকে। এখানে লেখাই আছে অনলি অথবা অ্যালোন যদি অ্যাফিরমেটিভ সেন্টেন্সে বসে তাহলে সেটাকে নেগেটিভ করার জন্য আমরা নান বাট শব্দটা ব্যবহার করব। কোন শব্দ? নান বাট শব্দটা ব্যবহার করব আমরা কিসের ক্ষেত্রে? নেগেটিভ করার সময়। তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ অনলি আ ফিউ বুকস, এটাকে কিভাবে করা যায়? অনলি আ ফিউ বুকস, বুকস কি ব্যক্তি বোঝাচ্ছে? না, বুকস ব্যক্তি না। বুকস দিয়ে কি বোঝাচ্ছে? বস্তু বোঝাচ্ছে। তাইলে কি আই হ্যাভ নাথিং বাট আ ফিউ বুকস। ঠিক আছে, আই হ্যাভ নাথিং বাট আ ফিউ বুকস হয়ে যাবে অ্যান্সার। তাহলে অনলি যদি তোমার এমন একটা বাক্যে বসে যে অনলি কার ডিটারমিনার হিসেবে কাজ করছে? বইয়ের। বই কি ব্যক্তি নাকি বস্তু? বস্তু। বস্তু থাকলে কি হয় আমরা জানি? নাথিং বাট হয়। আমাকে বলো তো তমা ওয়াজ অনলি 13, এইটার অ্যান্সারটা কি হবে বলো? তমা ওয়াজ অনলি 13, দেখি তোমরা সারা জীবনে কি শিখেছো বা তোমাদের বিবেক কি বলে সেটা দেখে আমি অ্যান্সারটা জানতে চাচ্ছি। আচ্ছা, তো সবাই বলতেছো তমা ওয়াজ নট মোর দেন 13। আচ্ছা, ভেরি গুড, নাম্বার পাবা, কোনো সমস্যা নাই। তমা ওয়াজ নট মোর দেন 13। আচ্ছা আমাকে বলো তো তমা কি নট লেস দেন 13 হতে পারে না? মানে নট মোর দেন বললা, নট লেস দেন কি বলতে পারি না আমরা? নট মোর দেন মানে কি? তার বয়স তো 12 বছর হতে পারে, 11 বছর হতে পারে, তাই না? কথার কি যুক্তি আছে কিনা দেখো। আমরা যখন নট মোর দেন বলবো তার মানে কি তার বছর 13 হবে এটা কি নির্দিষ্ট করে দিচ্ছে? নাকি 12 হতে পারে, 11 হতে পারে, তাই না? দেখো, আবার যদি আমরা বলি নট লেস দেন, তার মানে কি তার বয়স 13 হতে পারে, 14 হতে পারে। তার মানে ঝামেলা আছে কি নাই বলো? আমি নট মোর ব্যবহার করি অথবা নট লেস ব্যবহার করি, ঝামেলা আছে কি নাই বলো? ঝামেলা আছে না? বলো ঝামেলা আছে কিনা? হ্যাঁ, ঝামেলা কিন্তু আছে, অর্থ ঠিক থাকে না। এই জন্য আমরা এটাকে কিভাবে করতে পারি বলতো? তমা ওয়াজ নট মোর অর লেস দেন 13। ঠিক আছে, তুমি যদি এইটা লেখো দুনিয়ার কেউ তোমাকে কোনদিন ভুল ধরতে পারবে বলো? তমা ওয়াজ অনলি 13 মানে কি তার বয়স কেবল 13 বছর, 13 থেকে কমও না বেশিও না। তাহলে তুমি অ্যান্সার কি করবা? তমা ওয়াজ নট মোর অর লেস দেন 13। কথা বুঝা গেছে? তাহলে তোমরা পরীক্ষায় যদি নট মোর দেন দিয়ে করো তোমাদেরকে নাম্বার দিবে, কোনো সমস্যা নাই। বাট নিজের বিবেকের কাছে তো আমরা আটকে যাই যে ভাই তার বয়স যদি 11 হয়, তার বয়স যদি 10 হয়, তাইলে কি করব? তাইলে এটার সহজ উপায় আমি দুটোকে কমন নিয়ে লিখবো, তমা ওয়াজ নট মোর অর নট লেস দেন 13 অথবা নট মোর অর লেস দেন 13। ঠিক আছে, হ্যাঁ, দুটো একসাথে বসবে। তুমি চাইলে দুটোকে ভেঙে ভেঙে লিখতে পারো, দুটোকে কমন নিয়েও লিখতে পারো, চাইলে এভাবেও লিখতে পারো। তমা ওয়াজ নট মোর অর নট লেস দেন 13, চাইলে তুমি নটটাকে কমন নিয়েও লিখতে পারো, নট মোর অর লেস দেন 13। ঠিক আছে,
ওকে ভাই, আমাদের স্কুলে মার্ক দিবে কিনা, কোনো স্কুলে মার্ক দিবে কিনা সেটা বলতে পারছি না, বোর্ডে মার্কস পাবা এই নিশ্চয়তা আমরা দিতে পারি। কিন্তু স্কুলের টিচাররা নাম্বার দিবে কি দিবে না ওটা একদম তোমাদের স্কুলের টিচারদের ব্যক্তিগত ব্যাপার। স্কুলের টিচারদের নাম্বার দেওয়ার সাথে তো আর বোর্ডের কোনো সম্পৃক্ততা নেই। এখন ফাইনালি দেখো, মেরিনা অ্যালোন লিভস ইন দিস বিল্ডিং। তাহলে কি মেরিনা একাই বিল্ডিংটায় থাকে, তাই না? তাহলে তাই যদি হয় তাহলে অ্যান্সারটা কি হবে? এখানে নান বাট দিয়ে আমরা অ্যান্সার করব। কি করব? নান বাট মেরিনা লিভস ইন দিস ভিলেজ। ঠিক আছে, এটা যেহেতু অ্যালোন, মেরিনা একজন ব্যক্তির নাম, তাহলে নান বাট শব্দটা বসবে। তাহলে খুব সহজ না? আমার কাছে তো কিন্তু বেশ সহজ মনে হচ্ছে এগুলোকে। আশা করছি তোমরাও সহজভাবে নিচ্ছ ব্যাপারগুলোতে, কোনো সমস্যা হওয়ার কথা না। তো পরের দিকে যাব তার আগে দেখি আরেকটা পোল লঞ্চ করছি তোমাদের উদ্দেশ্যে, কে কে পারো। পোল নাম্বার 2 অন ইউর স্ক্রিন। ঠিক আছে, 2 নাম্বার পোল তোমাদের সামনে। নান বাট ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট, অ্যান্সার কি হবে জানাই দাও সবাই। আগে এটা অ্যান্সার করো, তারপর শশী তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু ওয়েট করো। হ্যাঁ লাবিব, তাইলে মোর অর লেস, হ্যাঁ লিখবা। এটাও কিন্তু খুব সহজ, দেখো মাত্রই পড়ালাম, তারপর প্রচুর স্টুডেন্ট ভুল করছো, তাইলে কিভাবে হয়? লাস্ট 5 সেকেন্ডস, কুইক। টাইম ইজ আপ। দেখো 26% স্টুডেন্ট অ্যান্সার ভুল করেছো, তার মানে কি বুঝছি না আমরা অনেকেই কেন এরকম হচ্ছে। দেখো খুব ভালো করে খেয়াল করো ভুলগুলো কোথায়। প্রথম কথা, এখানে ওয়ান, এই ওয়ানটাকে কিন্তু তুমি বাদ দিতে পারবা না। ওয়ান একটা বাক্যের এটা সাবজেক্ট, কারণ এর আগে প্রিপজিশন দেখতে পাচ্ছি আমি, তার মানে এটাই বাক্যের সাবজেক্ট, তো সাবজেক্টকে তো লিখতেই হবে। কিন্তু নান বাটের জন্য আমার একটা অনলি নিয়ে আসতে হবে, তাইলে অনলি ওয়ান এটা অবশ্যই বাক্যে থাকবে। তাহলে প্রথমটাতে কি দেখো অনলি শব্দটা আছে? নাই, তাহলে প্রথমটা তো আগেই বাদ। দ্বিতীয়টাতে যদি দেখি অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট, এইখানে অ্যাবসেন্ট বলা আছে। তোমাদের ভেতরে 64 জন স্টুডেন্ট, আমি গুনে গুনে বললাম 64 জন স্টুডেন্ট এই অ্যান্সারটা করেছো। তোমরা কি একবারও দেখোনি যে এখানে অ্যাবসেন্ট লেখা আছে আর এখানে প্রেজেন্ট লেখা আছে? এত অমনোযোগী হলে কিভাবে হয় বলো? তাহলে বি নাম্বারটাও আমাদের ভুল, কারণ এখানে পুরো অর্থটাই ভুল হয়ে গেছে অ্যাবসেন্টের বদলে প্রেজেন্ট থাকাতে। সি নাম্বারটাতে দেখো অনলি ওয়ান স্টুডেন্ট, একজনের পরে ওয়ান শব্দটার পরে যে সাবজেক্টটা বসে, যে নাউন কিংবা প্রোনাউনটা বসে, সেটা কি হয়? অলওয়েজ সিঙ্গুলার হয়। আমরা কি বলি? আমরা $1 বলি, $1 তো বলি না। আবার আমরা কি বলি? ওয়ান ম্যান বলি, ওয়ান মেন তো বলি না, তাই না? তাইলে ওয়ানের পরে স্টুডেন্টস কেমনে হয়? দেখো এখানে তো দেয়াই আছে ওয়ান স্টুডেন্ট, তাহলে তুমি স্টুডেন্টস কেমনে অ্যান্সার করছো? অনেকে দেখতে পাচ্ছি যে 52 জন স্টুডেন্টস অ্যান্সার করেছো, তার মানে তারাও ভুল করেছো, বোকামি করেছো। তাহলে বাকি থাকে কি ডি নাম্বারটা, নান বাটের বদলে অনলি শব্দটা বসছে, ওয়ান ওয়ানের জায়গায় আছে, বাকিটা সেম। অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট। তো অনেকের প্রশ্ন, ভাইয়া নান বাটটা কেন শুরুতে বসে? দেখো বাট এখানে কি প্রিপজিশন, তো নান বাটটা একসাথে বসবে। বাট প্রিপজিশন, প্রিপজিশন মানে কি? প্রিপজিশন, প্রি মানে কি পূর্বে, পজিশন মানে কি অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন কিংবা প্রোনাউনের অবস্থান, অর্থাৎ একটা বাক্যে নাউন কিংবা প্রোনাউনের আগে যেটা বসবে সেটাকে আমরা প্রিপজিশন বলি। তাহলে তুমি যদি সেটাকে পরে পাঠায় দাও তাহলে কেমনে হইলো? তুমি যদি এখন বলো আমাকে যে ওয়ান স্টুডেন্ট নান বাট ওয়াজ প্রেজেন্ট, নান বাট ওয়াজ প্রেজেন্ট, তাহলে তোমরাই বলো ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে দেখো এখানে প্রিপজিশনটা কার আগে বসছে? ভার্বের আগে বসছে। তাহলে কি নিয়মটা হইলো? আমাকে বলো, প্রিপজিশন কি ভার্বের আগে বসে কখনো? প্রিপজিশন কি ভার্বের আগে বসে কিনা? তাহলে দেখো যে আপুটা প্রশ্ন করছিল শশী নাম, তুমি কি বুঝতে পেরেছো কিনা আপু? দেখো বুঝছি কিনা যে এখানে তো আমাদের বাটের পজিশনটা অবশ্যই কোথায় হবে? তোমার নাউন কিংবা প্রোনাউনের আগে হবে। যদিও ব্যতিক্রম কিছু আছে যেগুলো তোমাদের লেভেলে দরকার নাই, বড় ক্লাসে গেলে তোমরা আস্তে আস্তে শিখবা। ঠিক আছে, ওকে। তাহলে দেখি আমরা পরের দিকে চলে যাই। আমরা এক্সারসাইজ গুলো করলাম, এরপর আরো কিছু এক্সারসাইজ করি, চলো। আই মাস্ট হেল্প দ্য পোর, এটাকে দুই ভাবে করা যায়, তাই না? কয় ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। আমি যদি বলি আই ক্যান নট বাট হেল্প দ্য পোর, এটাও লিখতে পারি। আবার আমি চাইলে বলতে পারি আই ক্যান নট হেল্প হেল্পিং দ্য পোর। তাইলে নিয়মটা মাথায় রাখবা তোমরা খুব ভালো করে।
যখন ক্যান নট বাট ব্যবহার করব এরপরে ভার্বের বেস ফর্ম বসে, ক্যান নট হেল্পের পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দেখো লেখা ছিল তোমাদের এখানে, কোথায় লেখা ছিল? নিয়মটাতে যদি চলে যাই, দেখো কোথায়, এখানে এই যে মাস্ট শব্দটা যদি থাকে তাহলে আমরা ক্যান নট ভার্বের পরে ভার্বের সিম্পল ফর্ম বসাবো, আর ক্যান নট হেল্পের পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ঠিক একইভাবে গড অ্যালোন ইজ অলমাইটি আমরা কিভাবে অ্যান্সার করতে পারি? আমরা অ্যান্সার করতে পারি তোমার সরি আই মাস্ট হেল্প দ্য পোর কিভাবে অ্যান্সার করতে পারি? আই ক্যান নট বাট হেল্প দ্য পোর, অথবা আই ক্যান নট হেল্প হেল্পিং দ্য পোর। ঠিক আছে, ওকে। তাহলে পরেরটা যদি দেখি, নীলা মাস্ট ওবে হার টিচার, তোমরা একটু অ্যান্সার করে দেখাও তো কার কার ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে বলো? ভেরি গুড। নীলা ক্যান নট বাট বলি তাইলে ওবে হবে, ক্যান নট বাট ওবে। আর যদি আমি বলি ক্যান নট হেল্প তাইলে অ্যান্সার কি হবে? ক্যান নট হেল্পের পরে হয়ে যাবে ওবের সাথে আইএনজি যুক্ত হয়ে ওবেইং। আই ক্যান নট হেল্প ওবেইং অথবা ক্যান নট ওবে, দুইটার যে কোনো একটা। তারপরে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটার অ্যান্সার কি হবে? আমরা জানি এভরি থাকলে কি দিয়ে করি? দেয়ার ইজ নো। কি দিয়ে করি? দেয়ার ইজ নো মাদার। তারপরে কি বলবো? দেয়ার ইজ নো মাদার, এরপর একটা বাট বলে আসবে, বাট লাভস হার চাইল্ড। তাহলে অ্যান্সার কি হবে? এভরি যদি থাকে তাহলে তার বদলে দেয়ার ইজ নো বসবে, আর একটা বাট শব্দ যুক্ত হবে সেন্টেন্সের মাঝখানে, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ অনেকে এভাবে করো, তোমাদেরটা ভুল না, তোমাদেরটাতেও নাম্বার দিবে বোর্ড। নো মাদার হেটস হার চাইল্ড, এটাও তোমার উত্তর হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেয়ার ইজ নো মাদার হু হেটস হার চাইল্ড, এটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি চাইলে দুটোই দিতে পারো। দেয়ার ইজ নো মাদার হু হেটস হার চাইল্ড, অথবা দিতে পারো দেয়ার ইজ মানে নো মাদার হেটস হার চাইল্ড, অথবা বলতে পারো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দুটোই বলতে পারো। ঠিক আছে, ওকে। দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এটাও দিতে পারো তোমরা, কোনো সমস্যা নাই। দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। ঠিক আছে, দুটোই কারেক্ট আছে তোমাদের জন্য, সমস্যা নাই। ওকে, তাহলে দেখো এরপর যদি চলে যাই as soon as, ওকে, as soon as he reached। আচ্ছা, অনেকে বলতেছো ভাই বাটের পরে এখানে ভার্ব কেমনে বসলো? কেমনে বসছে তোমরা অ্যান্সার করো তো, এটার ব্যাখ্যাও কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমরাই বলো বাটের পরে এখানে ভার্ব কেমনে বসছে। এরপরে কি অন্য কিছু ছিল কি ছিল না বলো? এরপরে অন্য পরে কিছু ছিল না? দেখো, যেমন আমরা কি বলি না হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। তার মানে কি? এটা কোন ধরনের বাক্য বলো তো? এটা কোন ধরনের বাক্য? এটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এখানে বাটটা কি? বাটটা কি কনজাংশন নাকি প্রিপোজিশন? এখানে বাটের পরে তো তোমার অ্যাডজেক্টিভ বসছে, হি ইজ পোর, অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ আগে বাট কেমনে বসছে? এখানে আমরা কি করছি? এখানে কমন নিছি না আমরা? এখানে হি ইজ ছিল, এখানে হি ইজ ছিল, আমরা কমন নিছি কিনা বলো? আমরা এখানে কমন নিয়েছি কিনা? হ্যাঁ, এখানে আমরা কমন নিয়েছি। তাহলে কমন নিয়ে যদি লিখি তাহলে তো সেগুলোকে আমাদের বুঝতে হবে, ধরতে হবে। এগুলোকেই বলা হয় বেসিক ভাইয়া। বেসিক মানে এটা না যে কেউ কারো বই মুখস্থ সে সব প্রশ্নের উত্তর করতে পারে। বেসিক এইটা যে যে কোনো কিছুকে ইন্টারসেক্ট করে বের করতে পারে। যেমন ব্যাঙের পেট কেটে নারী ভুঁড়ি বের করে দেয় না তোমার বায়োলজি ল্যাবে, তেমনি তুমি একটা সেন্টেন্স দেখে সেটাকে কাটাছেঁড়া করে বের করে ফেলতে পারবা কোনটা কোন অর্থে বসছে, এর আগে পরে কেউ আছে কিনা, কেউ লুকায় আছে কিনা। যখন তুমি বের করতে পারবা তখন তোমাকে বলা হবে যে না আলহামদুলিল্লাহ তোমার বেসিক ভালো। ঠিক আছে, এরপরে দেখো as soon as থাকলে আমরা কি দিয়ে করবো বলো তো? এই তো পোলাপানরা ভুল করা শুরু করে দিচ্ছে, এমনি ভুল করলে হবে? দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি এখানে তোমাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি। যখন আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব, নো সুনার হ্যাড, দেখো no sooner had he reached the station, এটা একটা অংশ। আবার আমরা কি বলি? the train left, তাই না? মাঝখানে আমাদের একটা শব্দ বসে, তো আমাদের অনেকেরই ভুল হয় এটা দেন হবে নাকি দেন হবে। তোমরা একটু চ্যাট বক্সে জানায় দাও তো কোন শব্দটা বসার কথা এখানে, দেন নাকি দেন? অনেকে দেন লিখতেছো, অনেকে দেন লিখতেছো, ভালো করে বুঝবা আজকে, জীবনে কোনোদিন সমস্যা হবে না। আমাকে বলো রহিম
আচ্ছা, করিম ইজ বেটার দেন নাকি দেন রহিম, কোনটা বলি আমরা এখানে, কোনটা বলি বলো? করিম ইজ বেটার দেন অর দেন রহিম, কোনটা বলি? এইখানে দেন বলি, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আলহামদুলিল্লাহ সবাই অ্যান্সার করতে পারছো। তার মানে কি দেন কোথায় বসে? কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা দুটো ভাব কিংবা দুটো অংশ কিংবা দুটো বিষয়ের ভেতরে তুলনা করব, তখন তার মাঝখানে তুলনা বুঝাইতে আমরা দেন শব্দটাকে ব্যবহার করি, করি কি করি না? যখন নো সুনার হ্যাড কোনো একটা বাক্যে বসে, তখনও বাক্যটা একটা তুলনা হয়ে যায়। কিসের ভিতরে তুলনা? দুটো সময়ের মধ্যে তুলনা। তার স্টেশনে পৌঁছানোর সময় আর ট্রেনটার ছেড়ে যাওয়ার সময়, দুটোর তুলনা হচ্ছে এই বাক্যে। যেহেতু তুলনা হচ্ছে, তুলনা অর্থে কোনদিন দেন বসে? দেন বসে না। এখানে কি বসবে? দেন বসবে। তাইলে খুব ভালো করে খেয়াল কইরো। তাইলে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, এরকম কিছু কিছু অ্যাডভার্ব আছে না আমাদের, যেগুলো যদি বাক্যে বসে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব বাক্যটা একটা কম্পারেটিভ বাক্য। কম্পারেটিভ বাক্যের কম্পারিজন হচ্ছে কার ভিতরে? কম্পারিজন। কম্পারিজন হচ্ছে প্রথমটার কোন সময় সংঘটিত হয়েছে সেটার সাথে পরের অংশটা যে সময় সংঘটিত হয়েছে তার সাথে। তো এই দুটোর ভিতরে তুলনা বুঝাইতে মাঝখানে দেন শব্দটা ব্যবহৃত হয়। তো এখন একটা জিনিস আমাকে বলো তো, আমরা তো জানি যে একটা বাক্যে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে বা অন্য কিছু বসে। তো কখনো কি ভার্ব আগে বসে সাবজেক্ট কি পরে বসতে পারে কিনা বলো তো? ভার্ব আগে বসে সাবজেক্ট পরে বসতে পারে কিনা? ইয়েস নো লিখে জানায় দাও তো। হ্যাঁ পারে। কোন ধরনের বাক্যে হয় এটা বলো? কোন ধরনের বাক্য? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, নাকি কোন ধরনের বাক্যে হয় এটা? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় এটা হয়, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা আমরা সবসময়ই লিখে থাকি, ঠিক আছে, তাই না? ইন্টারোগেটিভ। আমাকে বলো তো, ইন্টারোগেটিভে তো হয়, কিন্তু অ্যাসার্টিভে কি কখনো হতে পারে? আমরা কি কখনো বলি যে প্লে আই ক্রিকেট, এরকম কি বলি কখনো? এরকম তো বলি না। তার মানে সাধারণত হয় না, আবার হতেও পারে। সাবজেক্টের আগে ভার্ব চলেও আসতে পারে। এটা দেখো, এই বাক্যটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ বলো তো? নো সুনার হ্যাড রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেট, এটা অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ ভাইয়া পুরা? বলো। এইটা তো অ্যাসার্টিভ বাক্য, ঠিক আছে, এটা তো অ্যাসার্টিভ বাক্য। তো এই অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্টটাকে, হি হচ্ছে সাবজেক্ট, হি এর আগে এখানে ভার্ব বসছে, তার মানে কি এর আগে এখানে ভার্ব বসছে, তাহলে উল্টায় গেছে না নিয়মটা? তাইলে হতে পারে, কখন হতে পারে এই টপিকটাকে, এটাকে কি বলা হয় কেউ বলতে পারবা? তোমাদের ভিতরে অনেকে আছো যাদের অনেক মানে বেসিক ভালো, তারা আমাদের দুই একজন জানায় দাও যে কখন এই টপিকটাকে কি বলা হয়। ইনভার্সন, ভেরি গুড পূজা। স্নেহা লিখেছো ইনভার্সন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে দেখে। এটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন কখন কাকে বলে? যখন কোনো বাক্যে, অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্টের আগে ভার্ব চলে আসে, তখন আমরা সেটাকে ইনভার্সন বলি। ইনভার্সন কথাটার অর্থ কি? উল্টায় দেয়া। কি দেয়া? উল্টায় দেয়া। অর্থাৎ ভার্ব আগে চলে যাবে, সাবজেক্ট পরে চলে যাবে। কোন ধরনের বাক্যে? অ্যাসার্টিভ বাক্যে, সেটাকে আমরা বলি ইনভার্সন। ভাইয়া ইনভার্সন কেন করা হয়? কোনো একটা বাক্যে তোমার যে ভাব, সেই ভাবটার প্রতি জোর দেওয়ার জন্য বা ইমফাসাইজ করার জন্য আমরা ইনভার্সন করে থাকি। যেমন দেখো, আই উইল নেভার ডু ইট এগেইন, আই উইল নেভার ডু ইট এগেইন, আমি কোনোদিন কাজটা করব না। ধরো তুমি একটা অপরাধ করে ফেলছো, তারপরে কারো কাছে মাপ চাচ্ছ যে না ভাই আমি কোনোদিন কাজটা করব না, ঠিক আছে, কিন্তু তোমার কথা শুনে আমার ভরসা হচ্ছে না, আমি বললাম না ঠিক করে বলো কোনোদিন কাজ করবা কিনা। তখন তুমি কি বলবা? তুমি চাইলে চিল্লায় বলতে পারো, না চিল্লায় বলার দরকার নেই, তুমি ভদ্র ভাষায় তুমি এভাবে বলতে পারো, নেভারটাকে শুরুতে নিয়ে আসবা, নেভার উইল আই ডু ইট এগেইন, ঠিক আছে। তাইলে এখানে কি হয়ে গেল? দেখো সাবজেক্টের আগে ভার্ব চলে আসলো। তাহলে এটাকে কেন করেছি? তুমি যদি কোনো একটা কথাকে লেখো, তোমার লেখা দেখে কিন্তু বুঝবো না তুমি ওটাকে কোন স্বরে বলেছো, সেটাকে কি তুমি জোর দিয়ে বলছো, চিল্লায় বলছো, নাকি মেও মেও কণ্ঠে বলছো, সেটা কিন্তু বোঝার উপায় নাই। কিন্তু যখন দেখবো যে একটা বাক্যে ইনভার্সন হয়েছে, তার মানে কি আমি ধরে নিব এই বাক্যে তুমি জোর প্রদান করেছো, তুমি জীবনেও আর মানে মরে গেলেও এই কাজটা করবে না, ব্যাপারটা এরকম। তাহলে ইনভার্সন কখন করা হয়? বাক্যের শুরুতে যখন নেগেটিভ অ্যাডভার্ব গুলো বসে, এইরকম নেভার, নাইদার, এরকম অনেক শব্দ আছে, যেমন নো সুনার হ্যাড আমরা দেখলাম, এই বাক্যগুলোর ক্ষেত্রে আমাদের এই শব্দগুলো সাধারণত বসে থাকে। দেখো বুঝতে পারছি কিনা আমাদের? বুঝছি কিনা আপু ভাইরা? যারা যারা বুঝছো জানাই দাও, না বুঝলে সমস্যা নাই। দু একজন যদি বুঝতে পারো তাইলেই ভালো, এটা পরের ক্লাসের আলোচনা, তারপর একটু কনফিউশন ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।
এখন দেখি আমাদের এখানে শামিমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য কলেজ। একটু বলো তো শামিমাকে মোস্ট বিউটিফুল গার্ল বলা আছে, এটাকে একটু নেগেটিভ বানায় দাও। এত ভালো কথা ভালো লাগতেছে না, একটু নেগেটিভ বানায় দাও। শামিমা অনেক বিউটিফুল বলা হয়েছে, এমন ভাবে বলো যাতে একটু নেগেটিভ শোনায় কথাটাকে। বলো কেমনে বলা যায় এটাকে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে অ্যান্সার কি হবে? আমরা শুরুতে নিয়ে আসবো হচ্ছে সরি, নো আদার গার্ল। এটাকে জাস্ট আমরা পজিটিভ করে দিব, নো আদার গার্ল ইন দ্য কলেজ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শামিমা। বাস, কাহিনী শেষ। তার মানে আমরা যদি কোনো সুপারলেটিভ সেন্টেন্সকে যদি আমাদের কখনো কি করতে হয়, কোনো সুপারলেটিভ সেন্টেন্সকে যদি কখনো আমাদের নেগেটিভ করতে হয়, জাস্ট সেটাকে আমরা কি করে দিব, সেটাকে আমরা পজিটিভ করে দিব, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। এন্ড বাকি থাকে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটাও একটু অ্যান্সার করে ফেলো ছেলে পেলে। আপু ভাইয়েরা, তোমাদের রেসপন্স আজকে বেশ ভালো, ভালো লাগতেছে আজকে তোমাদের ক্লাস নিয়ে। বলো হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এনি আদার থাকলে কি করবো এখানে? এটা ঠিক একই নিয়ম দিয়ে করবো আমরা, তাই না? এখানে তো অল আদার নাই, তাহলে কি আমরা ভেরি ফিউ ইউজ করবো নাকি নো আদার করবো? বলো ভেরি ফিউ ইউজ করবো নাকি নো আদার? নো আদার দিয়ে করবো এটাকে। আমরা কি করব? নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপর বাকিটা সেম, ইজ অ্যাজ গুড অ্যাজ হি হবে নাকি হিম হবে? বলো তো হি হবে নাকি হিম হবে? অ্যাজ হি নাকি অ্যাজ হিম, কোনটা? অ্যাজ হি হবে। ভেরি গুড। দুই একজন ছেলে পেলে হিম লিখতেছো, তাদের কিন্তু মাথায় বাড়ি দেওয়া উচিত একটা। যখন আমরা কি বলা হয় তোমাদের কম্পারেটিভ সেন্টেন্সে যখন তুলনা করব, তখন কি করতে হয় আমাদেরকে? সবসময় প্যারালাল স্ট্রাকচারটাকে মেইনটেইন করতে হয়। কি করতে হয়? প্যারালাল স্ট্রাকচারটা মেইনটেইন করতে হয়। দেখি তোমাদেরকে কত ক্লাসটা কেমন বুঝেছো একটু দেখে আসি। আমরা দুইটা বাক্য লিখছি, দেখো ইউ আর বেটার দেন আই হয় নাকি মি হয়? বলো তো ইউ আর বেটার দেন আই নাকি ইউ আর বেটার দেন মি, কোনটা? ভেরি গুড, ইউ আর বেটার দেন আই হবে হচ্ছে অ্যান্সার। তার কারণ যখন দুটো ব্যক্তির ভেতরে তুলনা করা হয় তখন দুইটারই সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়, ঠিক আছে? এখানে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এখানে আমি মিকে ব্যবহার করতে পারবো না। যদিও তোমাদের অনেক বই পাবা, তোমাদের লেভেলে 9-10 এর প্রচুর বই আছে, সেই বইগুলোতে এখানে মি দেয়া আছে। তবে জেনে রাখো এগুলো নাটক সিনেমার ডায়লগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন ইউ আর বেটার দেন মি, ইউ ডিজার্ভ সামওয়ান বেটার দেন মি। এই ধরনের কথাবার্তা কোথায় বলি আমরা? নাটক সিনেমায় বলি বা স্পোকেন ইংলিশে বলে থাকি। কিন্তু আমাদের ফর্মাল ইংলিশ কিংবা আমাদের গ্রামার, এখানে এইরকম মি কিংবা এরকম ইনফর্মাল কথাবার্তার কোনো জায়গা নাই। তাহলে অ্যান্সার কি করতে হবে? ইউ আর বেটার দেন আই। তেমনি আই এর জায়গায় যদি তুমি হি বসাতে চাও তাহলে হি লিখতে হবে, তবে শি লিখতে হবে। এখানে হিমও লিখতে পারবা না, এখানে ইউ আর বেটার দেন হারও লিখতে পারবা না। তাহলে কি লিখতে হবে? ইউ আর বেটার দেন হি, ইউ আর বেটার দেন শি, অথবা ইউ আর বেটার দেন আই। কথা বোঝা গেছে? তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার প্যারালাল স্ট্রাকচার। এখানে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করেছি, পরেরটাতেও সাবজেক্টিভ ফর্ম থাকবে। দেখি গত ক্লাস থেকে আরেকটা জিনিস বলি, দেখো তো আমি দ্য বিউটি অফ ঢাকা সিটি ইজ মোর, দ্য বিউটি, আচ্ছা এখানে বিটি লিখে ফেলছে। আচ্ছা তোমাদের জন্য সহজ দেই, এত কঠিন না দিয়ে একটা সহজ বাক্য দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমি যদি একটা বাক্য লিখি, এই যে দেখো, দ্য হ্যান্ড অফ রহিম ইজ লঙ্গার দেন করিম। তাহলে এই বাক্যটা কি ঠিক আছে নাকি ভুল আছে? বলো তো, দ্য হ্যান্ড অফ রহিম ইজ লঙ্গার দেন করিম, বাক্যটা কি ঠিক আছে নাকি ভুল আছে? কোথায় ভুল আছে একটু কারেক্ট করে দেখাও তো আপু ভাইয়েরা। ধন্যবাদ যারা রং লিখেছো। আচ্ছা ভেরি গুড। তাহলে আমরা এটাকে কি করব? দেন করিমস লিখবো, তাই না? দেন করিমস লিখলে এবার কারেক্ট আছে না ভাইয়া? বলো তো, দ্য হ্যান্ড অফ রহিম ইজ লঙ্গার দেন করিমস, বলো কারেক্ট আছে কিনা? আচ্ছা কয়েকজন বলতেছো না ভাইয়া রং আসছে, কেন রং আসছে আমাকে একটু বলো তো, এটা রং থাকার কারণ কি? প্রথমটা তো তুলনা হয়ে গেছিল রহিমের হাত করিমের থেকে লম্বা, এটা না হয় ভুল। রহিমের হাতের সাথে করিমের হাতের তুলনা করতে হবে, কিন্তু আমি তো বলছি করিমস, তাইলে ভুল কোথায়? ভেরি গুড, ভেরি গুড। অনেকে বলতেছো না ভাই এখানে দ্যাট অফ দিয়ে করতে হবে, এক্স্যাক্টলি।
তাহলে শুরুতে যদি আমরা দেখি সাবজেক্টের ভিতরে আমার প্রিপজিশনাল ফ্রেজ আছে, সাবজেক্টের ভিতরে যদি প্রিপজিশনাল ফ্রেজ থাকে তাহলে আমি যার সাথে তুলনা করতেছি তাকেও প্রিপজিশনাল ফ্রেজ আকারেও আমাকে লিখতে হবে, অন্য কোনো ভাবে লেখার ওয়ে নাই। যদি আমি এখানে এভাবে বলতাম রহিমস হ্যান্ড ইজ লঙ্গার, দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমাদের জানা বাকি। রহিমস হ্যান্ড ইজ লঙ্গার দেন করিমস, তখন ঠিক ছিল বাক্যটা। দেখো এখানেও পজিটিভ ফর্ম আছে, এখানেও পজিটিভ ফর্ম আছে, তার মানে বাক্যটা কারেক্ট। কিন্তু তুমি যখন এখানে অফ দিয়ে দিছো, তাইলে এটাকে তোমার চেঞ্জ করার জন্য অফ যুক্ত করেই করতে হবে, তাইলে দেন দ্যাট অফ করিম হয়ে যাবে অ্যান্সার। তাহলে পার্থক্যটা কি বুঝছো? যখন প্রিপজিশনাল ফ্রেজ থাকবে তখন শেষটাও প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে করতে হবে, যখন থাকবে না তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে পজিটিভ ধরেই করতে হবে। বুঝছো কি নাপু ভাইরা? জানায় দাও একটু। ভাই দোজ অফ হবে না, দোজ অফ হবে না, এখানে একটা হ্যান্ডের কথা বলা আছে, হ্যান্ডস এর কথা বলা নাই, ঠিক আছে? দোজ কখন হবে দেখো, যদি আমি বলতাম দ্য ম্যাঙ্গোস, যদি বলতাম দ্য ম্যাঙ্গোস, যদি দ্য ম্যাঙ্গোস বলতাম তখন কি হইতো? দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, তখন দ্যাট অফ হইতো নাকি দোজ অফ হইতো? কোনটা হইতো? দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর কি বলা হয়, আর লার্জার। আমাদের রাজশাহীর ভাইয়া আছে, আমাদের রাজা ভাইয়া, রাজা ভাইয়া বলতে পারবে যে রাজশাহীর আম সব জায়গা থেকে বড়, তাহলে লার্জার দেন কি হবে? লার্জার দেন দোজ অফ, দোজ অফ দিনাজপুর, ঠিক আছে? তাহলে এখানে কি দ্যাট অফ দেয়া যাবে? এখানে কিন্তু দ্যাট অফ দেওয়ার কোনো সুযোগ নাই। তাইলে প্লুরাল থাকলে দোজ বসে, সিঙ্গুলার থাকলে দ্যাট বসে। আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে? তাহলে জি ভাইয়া। যে একটা আম আছে কুমড়া জালি, নাম কুমড়া জালি, তো আচ্ছা ভাইয়া, একটা ছোট বাচ্চার চাইতেও বড় হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি একটু আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটা মিনিট। ওকে, ওকে, তাহলে আপু ভাইরা দেখো আরেকটা পোল লঞ্চ করছি তোমাদের উদ্দেশ্যে, পোল নাম্বার 3 অন ইউর স্ক্রিন। 3 নাম্বার পোল, পোলটা অ্যান্সার করো। আই উইশ আই ওয়ার আ চাইল্ড, এটার এক্সক্লেমেটরি কি হবে? খুবই সহজ। অ্যান্সার করো। বাহ, অনেকের তো মাথায় ভালো বুদ্ধি, মানে বুঝতে পেরেছো অনেকেই, ধন্যবাদ। আগেই লাস্ট 10 সেকেন্ড, সবাই দ্রুত অ্যান্সার করো। টাইম ইজ আপ, ভেরি গুড। কিন্তু হাতে গোনা মাত্র এই কয়জন স্টুডেন্ট কেন এই ভুলটা ধরতে পারলো, আমি তো সেটাই বুঝলাম না। দেখো মাত্র 20% কারেক্ট উত্তর করেছো, বাকি 80% গোল্লা। এক্সক্লামেটরি করতে বলছে, এখানে এক্সক্লামেশন সাইন কোথায় আছে? এবিসিডি, কোনটা এক্সক্লামেশন সাইন আছে? কোনটা আছে? ইফ আই ওয়ার আ চাইল্ড এগেইন, এক্সক্লামেশন মার্ক আছে? নাই। উড দ্যাট আই ওয়ার আ চাইল্ড এগেইন, এক্সক্লামেটরি মার্ক আছে? নাই। ওয়ার আই চাইল্ড এগেইন, এক্সক্লামেটরি মার্ক আছে? নাই। তাইলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নান অফ দিস। তাহলে খাও গোল্লা। দেখো, তার মানে এখানেই যদি ভুল করি তাহলে পরীক্ষার হলে নার্ভাস হয়, তাহলে কি করব? এখানে যে 20% পারছি, পরীক্ষার হলে দেখা যাবে ওখান থেকে আরো 10% ভুলে গেছি এটা। তাহলে এক্সক্লামেটরি মেইন কথা কি? এক্সক্লামেশন মার্ক থাকা। যদি এক্সক্লামেটরি সাইন থাকতো তাহলে তিনটাই কারেক্ট হইতো। কোনটা? তিনটাই কারেক্ট হইতো, এখানে অল অফ দিস হইতো। যেহেতু এখানে একটাতেও এক্সক্লামেশন সাইন নাই, উত্তর কি হবে? নান অফ দিস। তাইলে বলো কি করা উচিত তোমাদেরকে? মনোযোগ কোথায়? এটা কি নিয়ম পড়াবো যে এক্সক্লামেটরি পরবর্তীতে এক্সক্লামেটরি মার্ক থাকে? তো ছোটবেলা থেকে জেনে আসছো, তাইলে এগুলোর জন্য কি করা যায় বলো? ভাই এটা তো চিটিং, ভাই এটা বলে চিটিং, ভুল করলা তোমরা, এটা হচ্ছে চিটিং। ভাই এটা পোল ছিল না, এটা পোল থেরাপি ছিল। বাহ, তাহলে অ্যান্সার কি? হ্যাঁ, এটা তো আইকিউ ছিল। হ্যাঁ, আইকিউ কি দরকার নাই? তুমি হচ্ছে যে পরীক্ষা দিতে যাও, তোমাদের কি আইকিউ দরকার নাই? আইকিউ ছাড়া পরীক্ষা দিবা? বলো, আইকিউ ছাড়া পরীক্ষা দিব আমরা? তাহলে আমাদের তো দরকার এগুলো। আবেগ নিয়ে খেলা, সুন্দর কথা বলছো। হ্যাঁ, আবেগ নিয়ে কথা। ওকে, তাহলে একটু সামনের দিকে চলে যাই, দেখি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আরো কিছু আছে। তাহলে এগুলো আমরা পারবো না? এগুলো কিন্তু সবাই পারবো আমরা, এগুলো একটু বাসায় তোমাদের টাস্ক থাকবে। এরপরে দেখো অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করি। দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম, নেভার থাকলে এভার হয়ে যাবে, নাথিং থাকলে এনিথিং হয়ে যাবে, এভরিবডি এভরিওয়ান অল থাকলে হু বসবে, তারপরে নেগেটিভ হয়ে যাবে পরবর্তী ইনফরমেশন গুলো। নোবডি নান নো ওয়ান থাকলে
পরবর্তী ইনফরমেশন গুলো হু এর পরে অ্যাফিরমেটিভ হয়ে যাবে। অর্থাৎ মূল কথা কি, যখন আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করি, ট্যাগ কোয়েশ্চেনের মতোই নিয়ম, আমরা সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয়, না হলে প্রশ্নবোধক করলে অর্থের তারতম্য হয়ে যায়। তাহলে মাথায় রাখতে হবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদেরকে সেটা কি করতে হবে, সেটাকে নেগেটিভ বানাইতে হবে, কিন্তু এটা মূল কথা। হ্যাঁ ভাইয়া ব্রেক দিব, একটু ওয়েট করো। তাহলে দেখো, দ্য ব্রহ্মপুত্র ওয়াজ আ মাইটি রিভার, অ্যান্সার কি হবে বলো? দ্য ব্রহ্মপুত্র ওয়াজ আ মাইটি রিভার, এটার অ্যান্সার কি হবে আপু ভাইয়েরা, জানাই দাও দ্রুত। ভাইয়া আমরা তো আইকিউর দিক দিয়ে ভাবি নাই। তাহলে গ্রামারের যখন তুমি পরীক্ষা দিতে যাবা তখন যদি এদিকে না ভাবো তাহলে নাম্বার কাটবে না 2-1 নাম্বার, বলো? আমার সাথে জীবনে অনেক হয়েছে এরকম। আমি যখন 5, 6, 7 এ পড়তাম ঠিকভাবেই করতাম, দেখা যায় তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে কোয়েশ্চেন মার্ক দেই নাই, অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে তোমার এক্সক্লেমেশন সাইন দেই নাই, ঠিক আছে? তাহলে কি হবে, এই ওয়াজ অক্সিলারি ভার্বটা শুরুতে চলে আসবে, ওয়াজ থেকে কি হয়ে যাবে ওয়াজেন্ট। দ্য ব্রহ্মপুত্র a mighty river, wasn't the ব্রহ্মপুত্র a mighty river, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে wasn't the ব্রহ্মপুত্র a mighty river। তারপরে দেখো, the old lady likes white sarees, অ্যান্সার কি হবে? এগুলো পারবা না সবাই, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে doesn't the old lady like মধুস is a canteen, এটা কি হবে is, এটা দেখি এটা কে পারো, সরি এটা বলবো না, 3 নাম্বারটা দেখি, মধুস is a canteen, এটা কি হবে isn't মধুস a canteen, ঠিক আছে? isn't মধুস a canteen, ভেরি গুড। তারপরে I never went to কক্সবাজার, এটার অ্যান্সার করে দাও তো সবাই, 4 নাম্বারটা, I never went to কক্সবাজার, অ্যান্সার কি হবে? এটাকে কিভাবে করতে পারি, এটাকে বেশ কয়েকভাবে করা যায়, এটাকে বেশ ভাবে করা যায়, বলো? ওয়েন্ট এটা কোন টেন্সে আছে ভাইয়ারা বলো, প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাইলে কার যারা ডু দিয়ে করতেছো, যারা হ্যাভ দিয়ে করতেছো তাদের হবে। তাহলে ওয়েন্ট এর বদলে ডিড, আই এর জায়গায় থাকবে ডিড আই এভার, কি হবে ডিড আই ওভার ওয়েন্ট হয়, ডিড এর পরে ওয়েন্ট হয়, বলো? ডিড আই এভার কি হবে? তাহলে দেখো, তোমরাই না বললা ভাইয়া এগুলো পারবো, তাহলে ভুলগুলো কেন হচ্ছে? Did I ever go to Cox's Bazar হয়ে যাবে অ্যান্সার, কি হবে Did I ever go to Cox's Bazar? কেন হইলো, নেভারের বদলে এভার বসে, এখানে ডু ভার্বের বদলে প্রিন্সিপাল ভার্বের বদলে ডু ভার্ব বসছে, এটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের পরবর্তীতে আমরা কি লিখি, ভার্বের বেস ফর্ম লিখি না? Did I ever go to Cox's Bazar? এরপর একটা দেখো, আমি নিজেই কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন দেই নাই, এখানে প্রশ্নবোধক চিহ্ন, এখানেও প্রশ্নবোধক চিহ্ন, তাইলে এই ভুলগুলো কিন্তু হতে পারে। মাথায় রেখো, এত কষ্ট করে আমরা গ্রামার শিখতেছি, তুমি এত সুন্দর করে গ্রামারিটিক্যালি লিখবা, বাট এই কোয়েশ্চেন মার্কটা না দেওয়ার কারণে তোমার পুরো নাম্বারটাই কেটে দিবে। তাহলে মাথায় রাখবা, মানে এই যে পাংচুয়েশনের ভুল যাতে কোনোভাবেই না হয়। তাহলে দ্য সার্ভেন্ট ওয়াজ অ্যান ইডিয়ট, ওয়াজন্ট দ্য সার্ভেন্ট অ্যান ইডিয়ট হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ইজন্ট প্রিভেনশন বেটার দ্যান কিওর, এটা হবে হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এগুলো পারবো না আপু ভাইয়া? অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, সহজ না? বেশ সহজ কিন্তু, ওকে। তারপরে এখানে দেখি নান ক্যান এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট, এটার অ্যান্সার করো একটু দেখি। নান ক্যান এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট, অ্যান্সার কি হবে এটার? হ্যাঁ, নান ক্যান থাকলে আমরা হু তে চলে যাব, হু ক্যান এভার হয়ে যাবে এখানে, হু ক্যান এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট, তারপরে কোয়েশ্চেন মার্ক, তারপর কুড নট গেল, এভরিওয়ান ওয়ান্টস টু বি রেসপেক্টেড, দ্য গ্লোরি অফ ফ্রিডম ফাইটার্স ক্যান নেভার ফেড, এগুলো প্রত্যেকটাই আমরা পারবো, আশা করছি এতে কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, আমাদের আরো কিছু পোল আছে, আরো কিছু স্লাইড আছে, সেগুলো নিয়ে জানবো। তোমরা ব্রেকের জন্য পাগল হয়ে গিয়েছো, তাহলে ব্রেক থাকুক। এখন বাজে হচ্ছে আমাদের 3:45, আমরা 3:50 আবার ক্লাসটা স্টার্ট করব, ঠিক আছে? তো এরই মাঝখানে তোমরা একটু চা পানি নাস্তা টাস্তা করে আসো, 3:50 আবারও ক্লাসটা স্টার্ট করব। তো টিল দেন, গুড বাই।
গাবলা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই এর জি ফাঁকে। ভাই, আপনি উত্তর দিয়ে দেখেন ভাইয়া। আচ্ছা, জারিয়া জাহিন, তুমি একটা দারুণ প্রশ্ন করছো, আমার ভালো লাগছে। হি ইজ বেটার দ্যান অল আদার গার্লস। আচ্ছা, যদি এটা নেগেটিভ করতে হয়, তো এখানে নেগেটিভ বলতে আসলে যেন মিনিং চেঞ্জ না হয়, এভাবে আমাদেরকে নেগেটিভ করতে হবে। তো এটা নেগেটিভ হচ্ছে যে হি ইজ নান আদার দ্যান বেটার অল আদার গার্লস। তো নান আদার দেন, তোমরা এখন মনে করতে পারো ভাইয়া এখানে আদার একবার দেন আছে, আবার দেন বসাবো। আমি যে আদার দেনটা বসাচ্ছি এটা একটা ফ্রেজ। আবার বলতেছি, আমি এখানে যে আদার দেনটা বসাচ্ছি, আদার দেন হচ্ছে একটা ফ্রেজ, তাছাড়া অন্য কেউ না। হি ইজ নান আদার দেন বেটার দেন অল আদার গার্লস, মানে সে সব মেয়েদের চাইতে ভালো ছাড়া অন্য কিছু না। আচ্ছা, তুমি যদি সেম মিনিং রাখতে চাও নেগেটিভ করার পরে। আচ্ছা, তারপরে হচ্ছে নর একটা প্রশ্ন করছে, নর যে শামিমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য ক্লাস, এটা নেগেটিভ করতে হবে। আচ্ছা, এখানে যদি ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রিতে তোমাদেরকে নেগেটিভ করতে হয়, তাহলে ওয়ান এর পূর্বে তুমি নান বার যোগ করলে মিনিংটা একই থাকবে। দেখো আমি মিনিংটা বলছি, যে শামিমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের ভেতরে যতগুলো সুন্দরী মেয়ে আছে তার মধ্যে শামিমা একজন। আমরা যদি বলি যে শামিমা ইজ নান বাট ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের মধ্যে যত সুন্দরী মেয়ে আছে শামিমা তার একজন ছাড়া অন্য কিছুই না। তার মানে নেগেটিভও হচ্ছে, আমাদের মিনিংটাও ঠিক থাকতেছে। আচ্ছা, অর্পিতা জিজ্ঞেস করছে, ভাইয়া স্পোকেন ইংলিশে কি ইউ আর বেটার দেন আই বলা যায় না? আচ্ছা, তোমাদের এটা অনেকেই প্রশ্ন থাকে, কতদিন প্রশ্ন ছিল যে ইটস মি নাকি ইটস আই। আসলে ইটস মি এটাও কারেক্ট, ইটস আই এটাও কারেক্ট, তবে একাডেমিক ইংলিশকে আমরা ফর্মাল ইংলিশ বলি। ফর্মাল ইংরেজিতে ইটস মি বলা যায় না। ইটস মি বলা যায় কথোপকথনে, বলা যায় ডায়ালগে, বলা যায় ফেসবুকে, বলা যায় টুইটারে, বলা যায় টেলিফোনের আলাপে, বলা যায় কারো দরজা থেকে নক করছো, তোমার প্রশ্ন করছে ভেতর থেকে কে, তখন তুমি বলতে পারো ইটস মি। কিন্তু ফর্মাল ইংলিশ, একাডেমিক ইংলিশ, কোনো জায়গায় কোনো ফরওয়ার্ডিং লিখতেছো খুবই উচ্চ সম্মানিত ব্যক্তির কাছে, এই সব জায়গায় ইটস আই এটাই বলতে হবে, ইটস মি এটা বলা যাবে না। তাহলে আমরা বুঝলাম দুইটাই কারেক্ট, দুই রকম সিচুয়েশনে, একটা হচ্ছে ফর্মাল জায়গায়, একটা হচ্ছে ইনফর্মাল জায়গায়। আচ্ছা, পিয়া জিজ্ঞেস করছো, ভাইয়া অ্যাজ সুন অ্যাজ কে কিভাবে নেগেটিভ করব, প্লিজ অ্যানসার মি। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ কে তুমি নেগেটিভ করবা অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা বাক্য ব্যবহার করে, বাক্যর পরে সাবজেক্টের সাথে যেভাবে নট যোগ করে সেভাবে করবা। যেমন অ্যাজ সুন অ্যাজ আই এন্টার দ্য রুম, অ্যাজ সুন অ্যাজ আই ডিডন্ট এন্টার দ্য রুম। সুতরাং অ্যাজ সুন অ্যাজ হচ্ছে একটা কম্পাউন্ড কনজাংশন, এরপরে সাবজেক্ট থাকবে, যেভাবে আমরা সাহায্যকারী ভার্বের সাথে নট বসাই ওইভাবে আমরা নট বসাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখি আর কি আছে। আচ্ছা, তোমরা বলছো নো সুনার হ্যাড এর ক্ষেত্রে ফার্স্ট সেন্টেন্সের টেন্সটা পাস্ট পারফেক্ট, সেকেন্ড সেন্টেন্সের টেন্সে অ্যাজ সুন অ্যাজ সেকেন্ড সেন্টেন্সের টেন্সে, তাই না ভাইয়া? আচ্ছা স্নেহা, তোমার জন্য বলতেছি যে নো সুনার দেন দিয়ে যদি তুমি আবার অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করো, তাহলে কয়বার কনজাংশন তাহলে কনজাংশন কয়বার হয়? এখানে শুন হচ্ছে পজিটিভ ডিগ্রি আর শোনার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে তুমি যদি শোনার দাও, সেক্ষেত্রে তুমি মাঝখানে দুইটা বাক্যের মাঝখানে একটা পাস্ট পারফেক্ট এবং একটা পাস্ট ইনডিফিনিটের মাঝখানে তুমি দেন দিতে বাধ্য, কারণ এখানে শোনার কম্পারেটিভ ডিগ্রি আছে। আর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আমরা তখন ব্যবহার করি বাক্যের সামনে বা বাক্যের মাঝখানে, যখন আমরা নো শোনার হ্যাড নো শোনারটা ইউজ করি না। অর্থাৎ একই বাক্যে একই সাথে নো শোনার এবং অ্যাজ সুন অ্যাজ হয় না। নো শোনার থাকলে বাক্যের মাঝখানে দেন দিতে হবে। স্নেহা, আশা করি উত্তরটা পেয়েছো। আচ্ছা, কি এটা উম্মে আইমান বলছে আয়ের সাথে অয়ার হয় কেন? আচ্ছা আইমান, শুনো, তুমি যদি বলো যে ইস, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, তো তোমার এই কথাটা কি বাস্তব? তুমি কি চাইলে জীবনে প্রধানমন্ত্রী হইতে পারবা? 18 কোটি মানুষের মধ্যে একজন প্রধানমন্ত্রী হয়। তাহলে তোমার কথাটা যেমন বাস্তব না, তেমন আয়ের পরে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী ওয়াজ বসে, ওখানেও বাস্তব হবে না, ওখানে ওয়ারই বসবে, কারণ তোমার কন্ডিশনটা বাস্তব না। আইমান ভাইয়া, আশা করি উত্তরটা পেয়েছো।
আচ্ছা, তাসনিম হক, ইউ ডু নট নো হিম বেটার দ্যান আই, এর পজিটিভ কি? ইউ ডু নট নো হিম বেটার অ্যাজ গুড অ্যাজ আই। তাসনিম, এখানে গুড আর ওয়েল এর মধ্যে পার্থক্য হচ্ছে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একই মিনিং, কিন্তু ওয়েল শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই জায়গাতে তুমি গুড থেকেও বেটার হয়, ওয়েল থেকেও বেটার হয়, তবে সবচেয়ে সেফ হচ্ছে তাসনিম এখানে তুমি ওয়েল ব্যবহার করবা। এর মিনিংটা এরকম হবে যে ইউ ডু নট নো হিম অ্যাজ ওয়েল, এত ভালোভাবে অ্যাজ আই, যেমন আমি চিনি, আমি এত ভালোভাবে তাকে চিনি যেমনটা তুমি চিনো না। কিন্তু এখানে শুধু গুড দিলে ভালো হয়, ভালোভাবে হয় না। সুতরাং এখানে ওয়েল ব্যবহার করা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, জাহিদ বলছে যে ইটস মাই পেন, নেগেটিভ কি হবে? আচ্ছা, ইটস মাই পেন এর নেগেটিভ কি হবে? দিস, তুমি বলবা যে দিস পেন বিলংস টু নান আদার দ্যান মি, এই পেনটা আমি ছাড়া কেউ মালিক না। দিস পেন বিলংস টু নান আদার দ্যান মি। আচ্ছা, মুমতাহিনা লিখছে যে ভাইয়া আই ফরগট হিজ নেম, এর নেগেটিভ কি হবে? আই ফরগট, আই কুড নট রিমেম্বার হিজ নেম, হয়ে গেল। আচ্ছা, তারপরে কি আছে আর দেখি। জ্যামি বলছে ভাইয়া প্রিপজিশনাল ফ্রেজ কি? আচ্ছা, তোমরা জানো যে সচরাচর যেগুলো প্রিপজিশন সেটা হচ্ছে টু, বাই, ইন, অন, অ্যাট, বিফোর, আফটার, ফর, ফ্রম, এগুলো আছে। তো একটা প্রিপজিশনের সাথে যদি আমরা একটা নাউন অথবা প্রোনাউন যোগ করি তাহলে দুইটা মিলে একসাথে প্রিপজিশন ফ্রেজ হয়। যেমন আই এম ইন দ্য ক্লাস, এখানে ইন একটা প্রিপজিশন, ক্লাস একটা নাউন, এই দুটোকে একসাথে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আচ্ছা, সামিহা বলছে ইজ মধু এ ক্যান্টিন, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন। আচ্ছা, সামিহা বলছে ডিডিনটাই, আচ্ছা প্রশ্নটা বুঝি নাই আমি। আচ্ছা, কি রে? আচ্ছা, ব্রেক টাইম শেষ, আমরা আবার ক্লাসে চলে যেতে পারি। তাহলে চলো আপু ভাইয়েরা, আবার ক্লাসটা শুরু করছি আমরা যেখানে ছিলাম সেখান থেকে। তোমাদের প্রশ্নে আবার ফিরে আসবো আমরা, টেনশনের কিছু নাই। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো ব্রেক টাইম শেষ, এখন আমরা দেখি আর কি কি বিষয় ছিল আমাদের। ওকে, তো নান, ক্যান, এভার, এগুলো তো অ্যান্সার করলাম আমরা। এরপরে দেখি আরেকটা পোল ছিল আমাদের, পোল নাম্বার 4। সবাই এটা একটু অ্যান্সার করি, পোল নাম্বার 4 দেখি। পোল নাম্বার 4 লাস্ট পোল আজকের, 4 নাম্বার পোলটা সবাই দ্রুত অ্যান্সার করে দেই। লাস্ট 10 সেকেন্ড, সবাই কুইক। লাস্ট 5 সেকেন্ডস। টাইম ইজ আপ। ওকে, ফাঁদে অনেকেই পা দিয়েছো দেখতে পাচ্ছি, মাত্র 20% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো। আজকে এই অবস্থা কেন? দেশের জনসংখ্যার ভিতরে ধস নেমেছে আজকে, বিপর্যয়, চারদিকে শুধু বিপর্যয় বিপর্যয়। আগের পোলে ছিল 17% না 11%,
এখন সেখান থেকে হয়ে গেল 20% স্টুডেন্ট। অ্যান্সার হবে কি? সি নাম্বারটা উত্তর হবে অনলি সি। বেশিরভাগ উত্তর করেছো ডি নাম্বারটা, ডি নাম্বারটা ভুল, উত্তর হবে সি নাম্বারটা। কেন সি নাম্বারটা? দেখো খুব সূক্ষ্ম পার্থক্য আছে, এ নাম্বারটা কেন হবে না? এখানে নান ক্যান আছে, তুমি ক্যান থেকে কুড কেমনে করো? প্রেজেন্ট টেন্স থেকে তোমাকে পাস্ট টেন্স বানানোর অধিকার কে দিয়েছে? তোমার এই অধিকার নাই। একটা মানুষকে বদলায় ফেলে দেওয়ার মতো অধিকার আমাদের হাতে নাই। তো ক্যান আছে প্রেজেন্ট টেন্সে, সেও তো একটা মানুষ, তো সেকে তো আমি পরিবর্তন করে পাস্ট টেন্সে নিয়ে যেতে পারি না। তাইলে প্রথমটা ভুল, যে হু কুড হবে না। এখানে যদি হু ক্যান থাকতো, হু ক্যান ডু দিস, তাইলে কি সেটা নেগেটিভ হইলো? মানে সেটা ইন্টারোগেটিভ হয়েছিল। হ্যাঁ, ইন্টারোগেটিভ করতে বলছে হু ক্যান ডু দিস, এইটা হয়তো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এইটা কারেক্ট অ্যান্সার হইতো, কিন্তু ক্যানের বদলে এখানে কুড দেয়া আছে, তাই এটা ভুল। বি নাম্বারে দেখো, এখানে যদি বলা থাকতো নোবডি, কি বলা থাকতো? নোবডি বলা থাকলে তারপরে অ্যান্সার হইতো ক্যান এনিবডি ডু দিস, তাইলে সেটা জায়েজ ছিল। কিন্তু এখানে নান লেখা আছে, তাহলে কি আমি এনিবডি বানাইতে পারি? না, সে তো একই পরিবারের না, তাকে ওর পরিবারের মানুষের ভিতর নিয়ে আসতে হবে। তাহলে নানকে আমরা কি লিখতে পারি? নানকে আমরা এনিওয়ান লিখতে পারি। ক্যান এনিওয়ান ডু দিস? বুঝতে পেরেছো? ওকে। হ্যাঁ, মাহিন অনেকবার লিখেছো যে এনিবডি হইতো যদি এখানে নোবডি দেয়া থাকতো। তাইলে দেখো কত সহজ সহজ জিনিসের ভিতরে কত কঠিন কঠিন নিয়ম লুকায়িত থাকে। তাহলে আমরা দেখো নোবডি এর পরিবর্তে কি লিখি? এর পরিবর্তে লিখি এনিবডি, তাই না? আর হচ্ছে আমরা যদি নান থাকে, তাহলে নানের পরিবর্তে আমরা লিখি কি? এনিওয়ান, ঠিক আছে। আবার আমরা যদি বলি এখানে নাথিং, তাহলে এটাকে কি বলবো? এখানে এনিথিং বলবো, ঠিক আছে। নোবডি, এনিবডি, নান, এনিওয়ান, নাথিং, এনিথিং, এই পার্থক্যগুলো যাতে সবসময় মাথায় থাকে। ভাইয়া কুড হবে না কেন? ভাই এখানে ক্যান আছে, কুড কেমনে হয় আমাকে বলো। একজন খুব সুন্দর করে লিখছো, ভাইয়া কুড কেন হইলো না, মাথায় তো ঢুকলো না। আমার তো মাথায় এটা ঢুকতেছে না যে ক্যান থেকে কিভাবে কুড হয়ে গেল। জাস্ট সে মনে করো এটা হচ্ছে তোমার কি বলে পুকুরের পাড়, সে পুকুরে ঝাঁপ দিছে, পুকুরে ঝাঁপ দেওয়ার পরে যে উঠবে, একটা ছেলে ঝাঁপ দিছে, ছেলে হয়েই তো উঠবে, নাকি মেয়ে হয়ে উঠবে পুকুর থেকে ঝাঁপ দিলে? এটা কি তোমার ওই রকম মানে কি বলে আমরা যে ছোটবেলায় যে ওই ঠাকুমার ঝুলি পড়তাম, ওই রকম কি কোনো কাহিনী? বলো, যে পুকুরে ঝাঁপ দিলাম, উঠে দেখলাম যে রাজকুমার মানে একটা ছেলে ঝাঁপ দিয়ে রাজকুমারী হয়ে গেল। আবার তো ওইরকম না, সে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভে ঝাঁপ দিচ্ছে পুকুরে। তো ঝাঁপ দিয়ে ওঠার পর সে কি চেহারা বদলায় যাবে? যাবে না তো। সে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সে থাকবে। এখানে কুড কেমনে হয় বলো? তাহলে কি কুড কিভাবে হয় আমাকে বলো। তাইলে অ্যান্সার কি হবে? ক্যান, ক্যানের জায়গায় থাকবে। ওকে, তাইলে আমরা একটু সামনের দিকে চলে যাই আপু ভাইয়েরা। দেখো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি কেমনে করতে হয়। আমার কাছে সারা জীবনে এটা সবচেয়ে সহজ লাগতো, যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা এটা পানির মতো সহজ জিনিস, ঠিক আছে। তাইলে আমরা একটু প্র্যাকটিস করে বুঝতে পারি। দ্য স্পেক্টেটরস ক্রাইড আউট দ্যাট ইট ওয়াজ আ ক্যাপিটাল হিট। কি হবে? ইট ওয়াজ আ ক্যাপিটাল হিট। তাহলে অ্যান্সার কি হবে এটার? এটাকে আমরা কিভাবে করতে পারি একটু বলো তো আপু ভাইয়েরা। দ্য স্পেক্টেটরস ক্রাইড আউট দ্যাট ইট ওয়াজ আ ক্যাপিটাল হিট। সবাই ট্রাই করো, দেখি একটা ট্রাই করো। মাঝে মাঝে কিন্তু দু একটা এরকম প্রশ্ন দিয়ে দেয়, তোমাদের ভিতরে অনেকেরই হয়তো কনফিউশন থাকতে পারে বিষয়গুলো। হ্যাঁ, তাহলে দেখো অ্যান্সার কি হবে? দুই ভাবে করতে পারি এটাকে আমরা। হোয়াট আ ক্যাপিটাল হিট ইট ওয়াজ দ্যাট দ্য স্পেক্টেটরস ক্রাইড, এভাবেও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, স্পেক্টেটরস ক্রাইড। আবার তুমি এভাবেও বলতে পারো, তুমি এখানে হোয়াট আ ক্যাপিটাল হিট ইট ওয়াজ, এটার পরেও যদি এক্সক্লেমেশন মার্ক দিয়ে দাও তাতেও কোনো সমস্যা নাই। হোয়াট আ ক্যাপিটাল হিট ইট ওয়াজ, এটা দিয়ে যদি ইয়ে দিয়ে দাও তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট মানে তোমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে যেহেতু তোমরা ছোট, তাহলে তোমাদের কোনো কিছু বাদ না দিয়ে দেওয়াই বেটার। তাহলে আমরা ঠিক এভাবে অ্যান্সার করতে পারি, হোয়াট আ ক্যাপিটাল হিট ইট ওয়াজ দ্যাট দ্য স্পেক্টেটরস ক্রাইড। কেন এভাবে করব ভাইয়া আপুরা? দেখো ক্রাইড আউট মানে কি? ক্রাইড আউট বলতে কি সবসময় দুঃখ বুঝায় কিনা? দেখো তো, ক্রাইড আউট বলতে কি সবসময় দুঃখ বুঝায়? তোমরা অনেকে এলাস দিয়ে করছো।
এলাস দিয়ে করছো, অনেকে হুররা দিয়ে করছো। মানুষ ক্রাইড আউট কখন করে? তোমার দুঃখ প্রকাশ করতেও করে, অনেক সময় অধিক আনন্দ প্রকাশ করতেও, বা চিৎকার অর্থে। সেটা দুঃখের অর্থে হইতে পারে। ক্রাইড আউট শব্দের অর্থ কি? চিৎকার দিয়ে ওঠা। সেটা এলাসও হইতে পারে, হুররাও হইতে পারে। হইতে পারে কি পারে না? তাহলে এখানে কোন অর্থে বসছে? তোমার মনে কি কনফিউশন লাগতে পারে না? এই জন্য সাজেশন থাকবে, আমার ব্যক্তিগত সাজেশন, এইখানে তোমরা এলাস বা হুররা ব্যবহার করো না, ঠিক আছে? কারণ এটাতে কোন অর্থে প্রকাশ হয়েছে সেটা কিন্তু আমরা ঠিক জানি না। এই জন্য আমরা কি অ্যান্সার করবো? হোয়াট আ ক্যাপিটাল হিট ইট ওয়াজ দ্যাট দ্য স্পেক্টেটরস ক্রাইড। ঠিক আছে, বুঝছি কিনা আমরা? এলাস বা হুররা দেওয়ার সমস্যা এখানে যে কোন ভাবে বা কোন অর্থে এই বাক্যটা ব্যবহৃত হয়েছে সেটা আমরা জানি না। তারপরে দেখো, দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল। এখানে হুররা মুররা দেওয়ার কিছু নাই, আমরা জাস্ট অ্যান্সার করে দিব হাউ। হ্যাঁ, এখানে ক্রাইড আউট হবে, হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ। হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ। বাস, অ্যান্সার শেষ। তারপরে উই রিজয়েস দ্যাট। তাহলে রিজয়েস দ্যাট এটার মিনিং কি তোমার বললো? রিজয়েস দ্যাট মানে কি কান্নাকাটি করা নাকি আনন্দ প্রকাশ করা? হ্যাঁ, আনন্দ প্রকাশ করা। তাহলে অ্যান্সার কি হবে শুরুতে? হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররা উই হ্যাভ ওন দ্য গেম। ঠিক আছে, তাহলে হুররা উই হ্যাভ ওন দ্য গেম, বাস কাহিনী শেষ। তাহলে আমরা হুররা দিয়ে এটা করতে পারি। তারপর ইট ইজ শেমফুল, তাহলে এটাকে দিয়ে কি করতে পারি বলো? 4 নাম্বার, ইট ইজ শেমফুল দ্যাট হি ডাজ নট লুক আফটার হিজ ওল্ড প্যারেন্টস। হ্যাঁ, ভেরি গুড, অনেকের অ্যান্সার কারেক্ট হচ্ছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সাধারণত এটাকে এলাস কখন আমরা দিই বলো তো? কেউ মারা গেলে আমরা এলাস দেই না, বলো? মানে দুঃখ প্রকাশ করতে, কারো কোনো দুর্ঘটনা ঘটেছে কিংবা কেউ মারা গেছে, তখন এলাস দেই কি দেই না বলো? বললো, সেটা কি আমরা দেই? তাহলে সেটাকে আমরা কি লিখি? ইট ইজ শেমফুল লিখি নাকি ইট ইজ আ ম্যাটার অফ সরো লিখি? কোনটা লিখি? ইট ইজ শেমফুল নাকি ইট ইজ আ ম্যাটার অফ সরো? আমরা কিন্তু শেমফুল বলি না, সরো বলি। তাহলে যেটা তোমার স্যাডনেস কিংবা সরো বুঝায়, তার ক্ষেত্রে আমরা এলাস শব্দটা ব্যবহার করি। কিন্তু শেমফুল আর এলাস কিন্তু এক জিনিস না। তাহলে শেমফুলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এখানে ফাই। কি ব্যবহার করব? ফাই। ফাই মানে কি? ছি বা লজ্জাজনক বিষয়। তাইলে মাথায় রেখো, সরো বা দুঃখ কষ্ট কিংবা তোমার কোনো কিছুতে দুঃখ প্রকাশ বা স্যাডনেস বুঝাইতে যখন আমরা বুঝাবো একটা বাক্যে, তখন তার বদলে এলাস ব্যবহার করব। আর যদি শেমফুল বা লজ্জাজনক কিংবা আপত্তিকর কিছু বুঝাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ফাই শব্দটা ব্যবহার করব। বুঝা গেছে? ওকে, তাহলে অ্যান্সার কি হবে? ফাই হি ডাজ নট লুক আফটার হিজ ওল্ড প্যারেন্টস। ঠিক আছে, ফাই হি ডাজ নট লুক আফটার হিজ ওল্ড প্যারেন্টস। মুনতাসির লিখছো, ডাজ নট এর পরে আবার লুকস দিছো। তাহলে ডাজ নট এর পরে লুকস কেমনে হয়? লুকের সাথে কি এস হবে? হবে না তো। ঠিক আছে, তাহলে এটাই গেল কথা। লাস্টে হি লিডস আ ভেরি আনহ্যাপি লাইফ, এটা কি হবে বলতো? হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। ভেরি গুড, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। বাস, কাহিনী শেষ, খেলা শেষ, অ্যান্সার হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। বুঝলাম। এরপরে দেখি আমরা হচ্ছে অ্যাসার্টিভ থেকে অপটেটিভ করা। তো অ্যাসার্টিভ থেকে অপটেটিভ করা এটাও তোমরা পারো, যে আমরা শুধু উইলকে মে বানায় সামনে নিয়ে আসবো। যেমন দেখো, বাংলাদেশ উইল প্রসপার, তোমরাই পারবা বলো? বাংলাদেশ উইল প্রসপার। আজকে বেশিরভাগ জিনিসই সহজ, 100টার ভেতরে মনে করো 90% আজকে সহজ, বাট 10% সব ভুল করতেছো। তো একটু দেখা দরকার, বাংলাদেশ উইল প্রসপার এটাকে কি করবো আমরা? মে বাংলাদেশ প্রসপার, বাস কাহিনী শেষ। মে বিডি প্রসপার। God will bless you, may God bless you. We wish that the king may live long. অ্যান্সার কি হবে? May the king live long, তাই না? ওকে, তারপরে কি? I wish that his soul may rest in peace. তাহলে অ্যান্সার কি হবে? May his soul rest in peace. আমরা রেস্ট ইন পিচ কেই কিন্তু আমরা ওই যে RIP লেখা দেখি না ফেসবুকে অনেক সময়, কিছু হইলেই, মানে কেউ কোনো হচ্ছে ধরো কারোর সাথে কিছু হইলেই আমরা বলি যে রিপ, RIP। এটাই হচ্ছে রেস্ট ইন পিচ, মানে কেউ শান্তিতে থাকুক। ঠিক আছে, কেউ মারা গেলে আমরা লিখি RIP, মানে কি? রেস্ট ইন পিচ, তার উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? মে হিজ সোল রেস্ট ইন পিচ। তারপরে I wish I were born a child again, এটার অ্যান্সার কি হবে বলো তো? I wish that I were born a child again.
কি হবে সবাই? হ্যাঁ, এই যে একটু আগে অ্যান্সার করলাম না আমরা, দেখো তো কোথায় যেন ছিল। আচ্ছা এখানে না, এখানে ছিল না। আচ্ছা যাই হোক, তাহলে এখানে অ্যান্সার হবে তোমার, বেশ কয়েকভাবে করতে পারো তুমি। এটাকে অপটেটিভ করতে বলছে ভাইয়া, তোমরা যদি এক্সক্লামেটরি করে দাও তাইলে হবে? বলো, এক্সক্লামেটরি করলে হবে নাকি? এই যে চলো আবার দেখাই নিয়ে আসি, কোথায় ছিল তোমাদের এখানে পোল নাম্বার 3। দেখো এটাকে এক্সক্লামেটরি করছিলাম আমরা কি দিয়ে ভাইয়া? ইফ দিয়ে, উড দ্যাট দিয়ে, ওয়্যার দিয়ে। কি করছিলাম? এক্সক্লামেটরি করছিলাম। তাইলে এখানে তো অপটেটিভ করতে বলছে আমাদেরকে। কি করতে বলছে? অপটেটিভ করতে বলছে। তাহলে তোমরা কি করতেছো, এইসব কেন করতেছো বলো? যে আই ওয়্যার দ্যাট আই বর্ন চাইল্ড এগেইন, তাহলে কি হবে? মে আই বর্ন আ চাইল্ড এগেইন, এভাবে করে দিব। ঠিক আছে, বাস কাহিনী শেষ। মে আই বর্ন আ চাইল্ড এগেইন। ওকে, এন্ড ফাইনালি মে ইয়োর জার্নি বি হ্যাপি। বাস কাহিনী শেষ। খুবই সহজ তো এগুলো, এগুলো তো সমস্যা হওয়ার কথা না। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে দেখি আমরা। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ তো আরো পানির মতো সহজ। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ইউ শুডটাকে আমরা বাদ দিয়ে দিব, ইউ শুডকে বাদ দিয়ে দিব, ইউ আর আস্কটাকে বাদ দিয়ে দিব, ইউ আর ডিজায়ারটাকে বাদ দিয়ে দিব, ইউ আর ওয়ান্টেডটাকে বাদ দিয়ে দিব, ইউ শুড নটটাকে বাদ দিয়ে দিব, এখানে ডোন্ট বসাই দিব। ঠিক আছে, তাইলে ইউ শুড স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। তাহলে কি, লোহাকে তখনই পিটানো উচিত যখন এটা গরম থাকে। তাহলে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। মেক হে হোয়াইল দ্য সান শাইন্স। তারপর এখানে কি বলবো? ফাইন্ড ফল্ট উইথ আদার্স। তাহলে এখানে নট আছে, তাইলে আমাদের শুরুতে কি বসবে? একটা ডু বসবে। ডু নট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। নেভার টু টেল এ লাই। ঠিক আছে, নেভার এখানে টু বসবে না, নেভার টেল এ লাই হয়ে যাবে। তারপরে রেসপেক্ট ইউর টিচার্স, কল ইন আ ডক্টর, ডু নট রান অ্যাবাউট ইন দ্য রেইন। তাহলে কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা যাবে না? বেশ সহজ কিন্তু এগুলো, খুবই সহজ। পারবো না, পারবো কি না আপু ভাইরা বলো? ইয়েস পারবো আমরা। ওকে, তারপরে দেখি তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সবগুলোই পারবো আমরা। কিছু অন্য কিছু প্র্যাকটিস দেই, দেখি কে কতটুকু পারো। দেখো সবাই পারবা আশা করছি। নোবডি ট্রাস্টস আ লায়ার। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এটাকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায় বলো? দুই ভাবে করা যায় আপু ভাইরা, ভেরি গুড। দুটো অ্যান্সারই তোমাদের কাছ থেকে পেয়েছি, ধন্যবাদ, খুব ভালো লাগলো। দুটো অ্যান্সারই হবে এখানে। প্রথমে এটা তোমার হবে হু ট্রাস্টস আ লায়ার, এটাও তোমার কারেক্ট অ্যান্সার। তুমি চাইলে বলতে পারো ডাজ এনিবডি ট্রাস্ট আ লায়ার। তো দুটোই কিন্তু এখানে কারেক্ট। ঠিক আছে, তাহলে কোনো মানে বাক্যের উত্তর যে একটাই হবে ব্যাপারটা এরকম না, মাল্টিপল অ্যান্সারও হতে পারে। যেমন যখন আমরা এরকম নেগেটিভ অ্যাসার্টিভ গুলোকে বা নেগেটিভ সেন্টেন্স গুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, এটা কিন্তু দুভাবে উত্তর হতে পারে। আমরা চাইলে হু দিয়েও করতে পারি, আমরা চাইলে ডু ভার্বকে আমরা অ্যাফার্মেটিভ ধরেও করতে পারি। ঠিক আছে, আরেকটা দেখি, আরেকটা অ্যান্সার করো তো সবাই। নোবডি উইল এভার ট্রাস্ট মি। বলো এটাকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি আপু ভাইরা? জানাই দাও একটু চ্যাট বক্সে, তাহলে ধরে নিব পারবা। ভেরি গুড, তাহলে এটাকে দুই ভাবে করা যায়। হ্যাঁ, উইল এনিবডি এভার ট্রাস্ট মি এটাও হতে পারে, হু উইল এভার ট্রাস্ট মি এটাও হতে পারে। সো দুটো অ্যান্সারই হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, আমরা এটা পেরেছি। তাহলে দেখি আরেকটা তোমাদেরকে দেয়া যাক। দেখো খুব ভালো করে খেয়াল করো। আইস ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, এটার অ্যান্সার কি হবে বলো? এটাকে কি করতে হবে? এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স,
এটাকে আমরা নেগেটিভ করব। দেখি কে কে এটা নেগেটিভ করতে পারি। আইস ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, এটাকে নেগেটিভ করে দেখাও। নেগেটিভ করতে বলা হয়েছে, ইন্টারোগেটিভ না। মাথায় রাখবা, এই জন্যই তোমাদেরকে প্রশ্নটা দিয়েছি যে বেশিরভাগ স্টুডেন্ট তাদেরকে যখন নেগেটিভ করতে বলা হয় তারা সেটাকে ইন্টারোগেটিভ করে নেগেটিভ করে। মাথায় রাখবা, তোমাকে ট্রান্সফরমেশন করতে বলছে, নেগেটিভ করতে বলছে, তোমাকে ইন্টারোগেটিভ করতে বলে নাই। সো ইন্টারোগেটিভ করা যাবে না। এটা ওই বয়সের টাইমে। আপু ভাইরা বলো তো, বয়সের ক্ষেত্রে আমরা যেভাবে করছি ওইভাবে করা যায় না? দেখো তোমাদের ভিতরে অনেক অ্যান্সার পেয়েছি আমি, বাকিগুলো ভুল। যে দুটো অ্যান্সার ঠিক হয়েছে তাদেরটা লিখছি। দেখো, আইস ইজ নট, সরি, আইস ইজ নট লেস হোয়াইট দেন স্নো। তুমি আইস ইজ নট মোর হোয়াইট দেন স্নো, মোর হোয়াইট দেন স্নো দুটোই বলা যায় না? আপু ভাইরা বলো তো, দুটোই বলা যায় তো। মানে তোমার তুষারের মতো হচ্ছে সাদা, তুষার শুভ্র, বরফ কি একদম তুষারের মতো সাদা। তাহলে বরফ কিন্তু তুষারের চেয়ে কম সাদা না, এর থেকে বেশি সাদাও না। তাহলে এটাকে আমরা কি করতে পারি বলো? হ্যাঁ, এখানে হোয়াইটার হবে। হ্যাঁ, হোয়াইটার। আমি বোঝানোর জন্য তোমাদেরকে মোর দিয়ে লিখেছি, এখানে হোয়াইটার হবে অবশ্যই। বলো দুটোই কি লেখা যায় কিনা এখানে, মানে মোর অথবা লেস দুটো দিয়ে কি লেখা যায় কিনা? হ্যাঁ, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি আমরা? যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার চাই, এই দুটোর যে কোনোটা আমরা লিখতে পারি। আইস ইজ নট লেস হোয়াইট দ্যান স্নো অথবা আইস ইজ নট হোয়াইটার দ্যান স্নো, দুটোই লিখতে পারি আমরা। তারপরে হচ্ছে এটাকে চাইলে আমরা দুটোকে কমন নিয়েও লিখতে পারি, আইস ইজ নট হোয়াইটার অর লেস হোয়াইট দেন স্নো। যদি এটা লিখে দেই আমাদের সব কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। তাহলে স্নোর থেকে বেশি সাদাও না, এর থেকে কমও না, কমও না বেশিও না, একদম খাপে খাপ মিলে গেছে। তাহলে বুঝছি কিনা আপু ভাইয়েরা বলো এটা? হ্যাঁ, সহজ কিন্তু। দেখি আরেকটা প্রশ্ন দেই। অল মেন মাস্ট ডাই। দেখো, অল মেন মাস্ট ডাই, মেক ইট নেগেটিভ। সবাই এটাকে নেগেটিভ বানাও। অল মেন মাস্ট ডাই, মেক ইট নেগেটিভ। আবার লিখে দিচ্ছি, অল মেন মাস্ট ডাই, এটাকে নেগেটিভ করে দেখো সবাই। আমি কেন দিচ্ছি? দেখার জন্য, একটা জিনিস দেখার জন্য দিচ্ছি, যে সবাই আসলে ডিটারমিনার গুলোর সঠিক ব্যবহার করতে পারি কিনা এটা দেখার জন্য। দেখো, আমরা যারা খুব মাথায় বুদ্ধি আছে তারা কিভাবে করি, অল ম্যান ক্যান নট বাট ডাই লিখি, এভাবে আমরা লিখে দিই, অল ম্যান ক্যান নট বাট ডাই। আবার যারা অল ম্যানকে নেগেটিভ করতে চায় তারা কি করে দেয়, এখানে নো মেন লেখে, নো ম্যান ক্যান এসকেপ অথবা অ্যাভয়েড ডেথ। কিন্তু মাথায় রেখো, অলকে যখন তুমি নো করবা এরপরে তোমার পজিটিভ ফর্ম, মানে তোমার কি দিতে হবে, সিঙ্গুলার লিখতে হবে। নো ম্যান, মেন লেখা যাবে না, নো ম্যান লিখতে হবে। তাহলে মাথায় রেখো, অল এর পরবর্তীতে প্লুরাল বসে, নো এর পরবর্তীতে সাধারণত সিঙ্গুলার বসে, ব্যতিক্রমও আছে, সেগুলো পরবর্তীতে তোমরা শিখবা। কিন্তু এই বাক্যটাকে যখন আমরা নেগেটিভ বানাবো, এই বাক্যটা যখন আমরা নেগেটিভ বানাবো তখন কি করব, ক্যান নট বাট দিয়ে করব অথবা অল ম্যানকে নো ম্যান বানাই দিব। এখানে মেন থেকে কিন্তু ম্যান হয়ে যাবে, কারণ ডিটারমাইনার ফ্যাক্টর অল বোথ এই শব্দগুলোর পরে সবসময় নাউনটা কি হয়, নাউনটা হচ্ছে প্লুরাল। কিন্তু নো এর পরে এখানে কি হবে, এটা সিঙ্গুলার অর্থে বসবে, নো ম্যান ক্যান এসকেপ অর অ্যাভয়েড ডেথ। ঠিক আছে, তাইলে এটাই গেল আমাদের কথা। তাইলে আশা করছি তোমরা এগুলো নিয়ে পারবা, কারো কোনো সমস্যা হওয়ার কথা না যে সেন্টেন্স চেঞ্জ নিয়ে। বলো, সোফার যা যা পড়াইলাম সবাই বুঝছো কিনা ভাইরা, জানাই দাও।
বুঝছি কিনা আপুরা, এগুলো কিন্তু খুবই সহজ। এন্ড মাথায় রেখো, তোমাদের সহজ ক্লাস কিন্তু আজকেই শেষ। নেক্সট ক্লাস থেকে বুঝবা সহজ জিনিস কাকে বলে, ঠিক আছে? এখনো তো আমরা ভার্বে যাই নাই। ভার্বে যেদিন যাবা আমি খালি এটাই চিন্তা করতেছি যে কয়বার যে রিপিট করতে হবে, ঠিক আছে? ভার্বে তোমরা যখন ফাইনাইট ভার্ব শিখবা, নন ফাইনাইট ভার্ব শিখবা, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ভার্বের ক্লাসিফিকেশন, সাবজেক্ট ভার্ব এগমেন্ট, কনজুগেশন যখন পড়বা সামনের দিকে আছে, তখন তোমরা বুঝবা আসলে যে গ্রামার আসলে কোথায়। মানে আমাদের এবার একটা জিনিস একটু হয়ে গিয়েছে, তোমাদের শুরুতে আগে ভার্ব শিখে নিলে তোমাদের সবকিছু পড়তে সুবিধা হইতো। পার্টস অফ স্পিচ এন্ড ভার্ব। আমরা অনেক পার্টস অফ স্পিচে আমাদের নিয়ে ভুল ধারণা আছে। যেমন একটা পার্টস অফ স্পিচকে আমরা মনে করে আসছি এটা প্রপার নাউন, কিন্তু আসলে সেটা কমন নাউন। একটাকে আমরা ম্যাটেরিয়াল মনে করি, আসলে সেটা তোমার কমন নাউন। একটাকে কমন মনে করি, সেটা আসলে ম্যাটেরিয়াল নাউন। তো এই জিনিসগুলো আমাদের ঝামেলাটা দূর হয়ে যাবে কখন? যখন আমরা পার্টস অফ স্পিচের ক্লাস করব, কিংবা আমরা কিসের ক্লাস করব? আমরা যখন ভার্বের ক্লাস করব, ঠিক আছে? তো আজকে দেখি, তো সো ফার ট্রান্সফরমেশন রিলেটেড কোনো যদি সমস্যা থাকে বা আজকে ক্লাসে কোনো সমস্যা থাকে, তাহলে সবাই একটু চ্যাট বক্সে কিংবা কোয়েশ্চেন অ্যান্সার বক্সে জানাতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, আচ্ছা। তাসনিম অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করছো আপু, এই প্রশ্নগুলো পিছে পড়ে যায় তো, বড় প্রশ্ন। এগুলো কাইন্ডলি কোয়েশ্চেন অ্যান্সার বক্সে করবা। চ্যাট বক্সে 100 বার লিখেও লাভ হবে না, কারণ চ্যাট বক্সে সব প্রশ্ন পিছে চলে যায়, কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার বক্সে থেকে যায়। তো তোমরা এতদিনও হয়তো ব্যাপারটা বুঝো নাই। কারো যদি বড় কোনো প্রশ্ন থাকে, বা তোমার মনে করছো যে না ক্লাসে এখন পড়ানোর বিষয় না, এটা পরবর্তীতে অ্যান্সার করলে হবে, সেগুলো কখনোই তোমরা চ্যাট বক্সে করবা না, কোয়েশ্চেন অ্যান্সারে করবা, ঠিক আছে? ওকে। হ্যাঁ, স্মিতা লিখছো কালকে থেকে বুঝবো গ্রামার কত প্রকার ও কি কি। কালকে থেকে না, ইনশাল্লাহ পরশু দিন থেকে, ঠিক আছে? ওকে। হ্যাঁ শাওন, তুমি লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। শাওন, ইউ ক্যান ডু দ্যাট। ভাইয়া চ্যাট বক্সে রিপ্লাই দেই না। চ্যাট বক্সে তো রিপ্লাই দেওয়া হবে না, চ্যাট বক্স হচ্ছে রেসপন্স জানানোর জায়গা। কোয়েশ্চেন অ্যান্সার বক্সে রিপ্লাই দেওয়া হয়। আমি দেখতে পাচ্ছি সোফার তোমরা 300টার মতো প্রশ্ন করছো, তার মধ্যে তোমার 80% এর উত্তর দেওয়া শেষ, ঠিক আছে? তো আস্তে আস্তে সবার উত্তরই দেওয়া হবে একটা একটা করে। ভাইয়া তাহলে আমরা ওদের কাছ থেকে হ্যান্ড রাইজ নিতে পারি? জি ভাই, হ্যান্ড রেজ নিই আমরা। ওকে, আমি একটা পোল লঞ্চ করছি, তোমরা সবাই একটু পোল আনসার দাও, আর হচ্ছে তোমাদের কোশ্চেন থাকলে তোমরা হ্যান্ড রাইজ করতে পারো। আচ্ছা, প্রথমে আছে সাবিয়া শহীদ স্নেহা, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া ওই যে ভাইয়া যে একটা করলো আইস আর স্নো দিয়ে, ওইটা যদি লিখি স্নো ইজ নট হোয়াইটার দ্যান আইস, এটা হবে? বাবলা, আমার যদি তো মনে পড়তেছে না কোন বাক্যের কথা হ্যাঁ ভাইয়া, বলতেছে। হ্যাঁ ভাইয়া, ওটা হবে, সমস্যা নাই। তুমি ওটাকে উল্টা করেও করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? ওইটা তোমার হবে। আরেকটা হচ্ছে ভাইয়া, ইট ইজ বেটার টু স্টার্ভ দ্যান বেগ। আর এটা যদি ভাবে করি, বেগ ইজ নট সো গুড টু স্টার্ভ অ্যাজ ইট। এখন রাজা ভাইয়া বলছে যেটা বেগিং আর স্টার্ভিং দিয়ে করতে, কিন্তু আচ্ছা, এইটা দাঁড়াও, আছে এখানে দাঁড়াও আর দাঁড়াও দাঁড়াও, আমি বুঝছি প্রশ্নটা, তো উত্তরটা তো শোনার জন্য টাইম নিবা। তুমি যখন ইট ইজ বেটার টু বেগ এন্ড স্টার্ভ, ওখানে কি বেগ গুলা ভার্ব হিসেবে ছিল না? না তো ভাইয়া, এখানে তো ইজটা ভার্ব ছিল। আহা, টু বেগ আর স্টার্ভ ছিল না? টু সহ ভার্ব ছিল না, বেগ স্টার্ভ? জি ওখানে টু ছিল কিনা, ইনফিনিটিভ টু ছিল কিনা? জি। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? ওখানে ভার্বের কাজ, ওখানে ভার্ব হিসেবে ছিল। তো তুমি যখন ইজের পরে বেগ দিবা, তো বেগটা তোমাকে নাউন করে দিতে হবে, সাবজেক্ট বানাতে হবে না? তো সাবজেক্ট হওয়ার যোগ্যতাকে রাখে, হয় নাউন অথবা প্রোনাউন। কিন্তু তুমি শুধু বেগ লিখছো, বেগ কোন পার্টস অফ স্পিচ বলো, বলো। আচ্ছা ভাই, এখানে যদি বেগিং দিই তাহলে লাস্টে ইট হবে না কেন? কি লাস্টে? এইভাবে যদি লিখি, বেগিং ইজ নট সো গুড টু স্টার্ভ অ্যাজ ইট। কেন তুমি টু স্টার্ভ লিখবা? বেগিং এপারে লিখলেও পারে স্টার্ভিং লিখতে হবে, দুইটা পয়েন্টের তুলনা করতেছি না আমরা? এই পারে বেগিং লিখছো, তো ওখানে স্টার্ভিং, স্টার্ভ কি অন্যায়টা করছিল যে তুমি আইএনজি করবা না? তোমার তাহলে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় না? প্যারালেলিজমের ক্ষতি হয় না? এটা তো প্যারালেল স্ট্রাকচার করতে হবে। এক পাশে আইএনজি দিলে আরেকটা তুলনা করলে ওটা আইএনজি দিতে হবে, এই পাশে ইনফিনিটিভ থাকলে আরেকটা তুলনা করলে ওটা ইনফিনিটিভ দিতে হবে। কথাটা কি ক্লিয়ার? দুটো অপশনের স্টাইল একই থাকবে। তাহলে ভাই এখানে কি ইট হবে না আর? না, ইটের কোনো প্রশ্ন ওঠে না। এই যখন বাক্যের শুরুতে ইট দেওয়া হয়, এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়। ইন্ট্রোডাক্টরি ইটের বাক্য চেঞ্জ করলে কোনো মিনিং থাকে না। তোমার কাছে কি ভাই ব্যাপারটা তাহলে ক্লিয়ার? অ্যানসারটা হবে হচ্ছে বেগিং ইজ নট সো গুড অ্যাজ স্টার্ভিং। স্টার্ভিং, ইয়েস, এটা অ্যান্সার। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই অ্যান্সার হবে।
এর ডানে বামে আর কিছু হবে না, এটাই এক্স্যাক্টলি এটাই অ্যান্সার হবে আপু। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা নেক্সট অপূর্ব। ওকে, অপূর্ব তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। হ্যালো ভাইয়া, নমস্কার। নমস্কার। ভাইয়া ভালো আছেন? আছি ভাইয়া, ভালো। প্রশ্নটা বলো। আচ্ছা ভাইয়া, মানে অনেক এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে যেগুলো হাউ দিয়ে করতে হয়, কিন্তু হুম, হুম। ধরেন ওখানের মধ্যে ভেরি ওয়ার্ডটা থাকে না, তাহলে আমরা কিভাবে ওকে এক্সক্লেমেটরি করব? যেমন আচ্ছা হি লিডস ইন আচ্ছা মিজারেবল লাইফ। আচ্ছা, ওকে, তাহলে অ্যান্সারটা শুনো। আমরা সবসময় কিন্তু কথা বলার সময় ফর্মাল কথা বলি না, বলি? না, বলি না। তুমি ক্রিকেট খেলা দেখো, ধারাভাষ্য? হ্যাঁ ভাইয়া, দেখি তো। কখনো কখনো মাইকেল হোল্ডিং চিল্লে ওঠে, ও গন, এটা কোন বাক্য হয়েছে? ও গন, ব্যাটসম্যান কে আউট করছে, বোল্ড করছে, চিল্লায় উঠছে মাইকেল হোল্ডিং, ও গন, এটা কোন বাক্য হয়েছে? না ভাইয়া। তাহলে কি বুঝলাম? বুঝলাম যে আমরা সবসময় ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলি না, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলি। তো ভেরি দিয়ে ভেরি থাকা না থাকা এটা কোনো অন্যায় না। তুমি যদি বুঝতে পারো যে স্পিকারের আবেগ আছে এখানে, তাহলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ব্যাপারটা বুঝেছো? ইয়েস, কিন্তু আমরা হ্যাঁ। এটাকে এক্সক্লেমেটরি করব কিভাবে? হি লিডস এ মিজারেবল লাইফ। হি লিডস আ মিজারেবল মিজারেবল লাইফ। লাইফ। তুমি এখানে আছে না আর্টিকেল, তো যদি আর্টিকেল এ থাকে তাহলে তুমি এখানে হোয়াট লাগাবা, হোয়াট আ মিজারেবল লাইফ হি লিডস, হয়ে গেছে। ও আচ্ছা। কারণ আর আর্টিকেলের সাথে তো তুমি আর্টিকেলকে বাদ দিয়ে তুমি সামনেখানে ভেরি লাগাইতে পারো না। না। আচ্ছা বলো। আর আরেকটা হচ্ছে ফাই হি ইজ এ ট্রেটার, এটা মানে অ্যাডজেক্টিভটা কিরকম হবে? আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ডিবেটেবল। সেটা হচ্ছে যে তোমার সামনে এখানে রিপোর্টিং ভার্বটা কে, তুমি যে ফাই দে আর ভেরি আনফরচুনেট লিখছো, ঠিক আছে, তো কি কথাটা কে বলছে, জিনিসটা ক্লিয়ার না করলে কিভাবে এটা করা যাবে? না না, সেন্টেন্স হচ্ছে ফাই হি ইজ এ হ্যাঁ ট্রেটর। হ্যাঁ, হি ইজ এ ট্রেটর। হ্যাঁ, তোমার প্রশ্নটা কি সেন্টেন্সটা করে? না, এখন এটাকে অ্যাডজেক্টিভ কেমনে করব তাহলে? এটা একটা এটাকে কি এক্সক্লেমেটরি করবে? সেন্টেন্স না? ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট হি ইজ আ ট্রেইটর। ও আচ্ছা। বুঝছো? আর ওই হ্যাঁ, আর কিছুক্ষণ আগে যেটা লাইন বললো, মানে ইট ইজ বেটার টু স্টার্ভ দেন ইট ইজ বেটার টু স্টার্ভ দেন টু বেগ, তো এটাকে আমি লিখেছিলাম যে স্টারভেশন ইজ বেটার দেন বেগিং, তো এটা ভুল হবে? হ্যাঁ, এটা এটাও ভুল হবে, কারণ স্ট্রাকচার ভুল। হবে। তুমি পরেরটাতে কি করছো? পরেরটাতে ভার্ব প্লাস আইএনজি করছো, আর প্রথমে সরাসরি তুমি ওটাকে নাউন বানাই দিছো, তাই না? তো এটা তো হবে না। দুই সাইডে তোমাদের প্যারালাল স্ট্রাকচার বলে, পরেরটা ইনফিনিটিভ থাকলে শুরুটাও ইনফিনিটিভ হবে, আর যদি আগেরটা তোমার ভার্ব প্লাস আইএনজি থাকে পরেরটাও ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন তোমাকে যদি বলা হয় আই লাইক টু প্লে, টু ট্রাভেল এন্ড ইটিং, তাহলে বাক্যটা হইছে বলো? না, কি করতে হবে বলো তো বাক্যটা ঠিক করার জন্য? টু ইট হবে। আমি কি টু ইট বলছি? আই লাইক টু কি বলছি? আই না, লাইক, আপনি ইটিং বলছেন। হ্যাঁ টু প্লাস ভার্ব, আই লাইক টু ইট, টু ট্রাভেল এন্ড টু ইট হবে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, তাহলে লাস্টে তিনটে ইনফিনিটিভ করলাম। আমি যদি বলতাম আই লাইক ইটিং, ট্রাভেলিং, তারপর এটা কি হবে? এন্ড প্লেইং হবে নাকি টু প্লে হবে বলো? প্লেইং হবে। হ্যাঁ, প্লেইং হবে। তাহলে বুঝতে পারতেছো স্ট্রাকচার সেম রাখতে হয়, এটাকেই বলা হয় প্যারালাল স্ট্রাকচার কিংবা প্যারালালিজম। ওকে, আর আরেকটা হচ্ছে আই লাভ অল মাই সানস ইকুয়ালি ওয়েল, এটাকে সুপারলেটিভ করতে হবে, কিন্তু এখানে ভাই ডিগ্রি কাকে পরিবর্তন করতে হবে? আমি তো প্রশ্নই বুঝি নাই। রাজু ভাই বুঝছেন? কোন কোন প্রশ্নটা? এটাকে সুপারলেটিভ কি? আই লাভ, বলো বাক্যটা আগে বলো। আই লাভ হ্যাঁ, আমি অল প্রশ্নটা মাই সানস শুনছি। ইকুয়ালি ওয়েল, ইকুয়ালি এটাকে ওয়েল, বলতে সুপারলেটিভ এটা করতে। কি করতে বলছে? সুপারলেটিভ করতে। কম্পারেটিভ, না না, সুপারলেটিভ সুপারলেটিভ। করতে বলছে। হ্যাঁ, কিন্তু এখানে সেই ডিগ্রি কোনটা, মানে ডিগ্রি কাজ চেঞ্জ করব আমি। আচ্ছা, এখানে ডিগ্রি হচ্ছে ওয়েল। গুড থেকেও বেটার বেস্ট হয়, ওয়েল থেকেও বেটার বেস্ট হয়। কথাটা কি ক্লিয়ার? ও হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, আজকে জানতে পারলাম, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে গিয়া যে কোশ্চেনটা মেজর প্রবলেম ওটা যদি একটা কোশ্চেন করি, একটা একটা করে। সবাই হ্যাঁ, মানে একটু সবাইকে একটু চান্স দেওয়া দরকার। একটা করে সুযোগ দেন মাসুদ ভাই, আমরা অনেক চেষ্টা মানে। করবো যে একটা করে কোশ্চেন করার জন্য। ওকে, নেক্সট হচ্ছে একান্ত, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। হ্যালো ভাইয়া, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে শেক্সপিয়ার হুম ইজ দ্য গ্রেটেস্ট হুম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট অফ অল প্লে রাইটস। প্লেরাইটস, হ্যাঁ। এটার পজিটিভটা তো ভাই এটা আমি প্রজেক্ট, হ্যাঁ বলো বলো। আমি লিখেছিলাম নো হ্যাঁ। আদার প্লে রাইটস আর হুম অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার। হুম
কেটে দিয়েছে আর কি। আচ্ছা, এই বাক্যটা তোমার ঠিক এই যদি যদি তোমার টেন্স ঠিক থাকে ওখানে, মানে যদি ওখানে দেখা যাচ্ছে ওয়াজ ছিল তুমি ইজ দিয়েছো, এরকম ঘটনা যদি না ঘটে তাহলে তোমার বাক্যটা 100% ঠিক আছে। না, ওরা অ্যান্সারে লিখে দিয়েছে কি নো আদার প্লে রাইট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার, বাট আমি না, প্লে রাইটস লিখে আর লিখেছিলাম। নো আদারের পরে প্লে রাইটস হবে, এটা নিঃসন্দেহে কোনো কোনো সন্দেহ নাই, এটা ঠিক আছে। আচ্ছা বলো, মানে এটা ভাই অ্যানি অভ্যাসের যদি সফটওয়্যারে অ্যানি ভুল। যদি অ্যানি আদার হতো, হ্যাঁ অ্যানি যদি হতো তাহলে এটা আমরা এক বচন ধরতাম, অ্যানি আদার প্লে রাইটস না, কিন্তু এখানে নো আদার আছে তো হবে এটা তোমারটা রাইট যদি তুমি টেন্স ঠিক করে থাকো। আচ্ছা আমার মাসুদ ভাই, ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে মাসুদ ভাই, নেক্সট। 3:30 বাজে, আমরা যেতে পারছি। আচ্ছা নেক্সট রোচি, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। রোচি তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, রুচি প্রশ্ন বলো। আচ্ছা, ওখানে লেখা ছিল হচ্ছে সরি, মে আই বর্ন এগেইন। সো এখানে ওয়ারটা হলো না। মে আই বর্ন এগেন, এটা বাক্য হয় নাই, এটা বাক্য হয় নাই। মে আই বর্ন এগেন যদি কোন জাতি লেখা থাকে তাহলে বাক্যটা ভুল লেখা আছে। আচ্ছা, এখানে এরকম হতে পারে যে মে আই বি বর্ন এগেন, মে আই বি হ্যাঁ বর্ন মে আই বি এগেন। বর্ন হবে, হ্যাঁ মে এর পর একটা বি হবে। এখন তুমি কি করতে যাচ্ছ বলো। এখানে হ্যাঁ এখানে কি কোনো ভার্ব হবে না? লাইক ওখানে যেমন দেওয়া ছিল ওয়্যার, আই উইশ আই ওয়ার বর্ন এগেইন। হ্যাঁ, তার এক্সক্লামেশন মানে এক্সক্লামেটরি, মানে এটাকে এক্সক্লামেশন করলে কেমন হবে? এটাকে এক্সক্লামেশন করলে কেমন হবে? ইফ আই ওয়ার বর্ন এগেন, আকাঙ্ক্ষা। ইফ আই ওয়ার বর্ন এগেন, আকাঙ্ক্ষা। হ্যাঁ, আর নেক্সট, তোমার কি আর কোন প্রশ্ন আছে? না, একটা করে প্রশ্ন করবো, তাহলে অনেক সুযোগ পাবে সবাই। নেক্সট আমিম, আমিম তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। হ্যালো ভাইয়া, হ্যালো আমিম তুমি তোমার কোশ্চেনটা করতে পারো ভাইয়া। ভাইয়া, আমার কথা শোনা যায় না? হ্যাঁ শোনা যায় ভাইয়া, প্রশ্নটা বলো, একটু ভলিউমটা বাড়াই নিও। আই হ্যাভ অনলি এ ফিউ বুকস। এখানে হ্যাঁ। ভাইয়া করেছিল যে আই হ্যাভ নাথিং বাট এ ফিউ বুকস। এখানে কি আমরা নাম্বারটাকে ধরতে কে পারি না? করছিল ভাইয়া, কে কোন ভাইয়া করছিল নাথিং বাট আ ফিউ বুকস? হ্যাঁ আপনি। মানে হ্যাঁ 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 বলো, তাইলে তুমি কি করতে চাচ্ছ এখানে? নট মোর দেন, এখানে তো এ ফিউ আছে। হ্যাঁ নট মোর দেন করতে পারো, হ্যাঁ ফিউ আছে, এটাকে তুমি নট মোর দেন করতে পারো, নট লেস দেনও করতে পারো, কিন্তু এখানে করতে গেলে সমস্যা কোথায় হবে তোমার, যে তোমার নট মোর আর নট লেস অথবা এভাবে দুটোকে লিখতে হবে, তাই তো ঝামেলা দেওয়ার তো নাই। এখানে যেহেতু বস্তু বোঝাচ্ছে আমরা নাথিং বাট দিয়ে করে ফেলবো, বাস কাহিনী শেষ। হ্যাঁ 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 ওটাই তো বলছি যে নট মোর অর লেস এটাই লিখতে পারি আমরা, কিন্তু এটা তো বড় হয়ে যায়, তাই না? তো অর্থোডক্সি নিয়ম করাই ভালো আমাদের নাথিং বাটে, কারণ আমরা শুধুমাত্র বলাই আছে গ্রামার এই কথাটা যে কি বলে বয়সের ক্ষেত্রে আমরা নট মোর অর নট লেস বসাবো, এখানে তো আর বয়স বোঝাচ্ছে না। তো এটা করলে অর্থের কিন্তু ভুল হচ্ছে না, কিন্তু গ্রামারের যে নিয়মটা সেই নিয়মটা একটু হালকা ব্রেক করা হচ্ছে, তো কিছু কিছু টিচার নাম্বার কেটে দিতে পারে, তো না করাই বেটার এখানে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হুমায়রা তাসনিম, নেক্সট হুমায়রা তাসনিম তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তাসনিম তোমার প্রশ্ন কি বলো। ভাইয়া বাবলা ভাইয়া একটু আগে একটা কোশ্চেন মানে সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করছিলেন যে মধু ইজ আ ক্যান্টিন, এখানে এস দি কি বুঝাইছে মধুর সাথে যে আছে? মধু কি বাক্যটা বলো। মধু আমি বলছি ওখানে মধুস হচ্ছে তোমার হচ্ছে পজেসিভ ফর্ম বুঝাচ্ছে। মধুর ক্যান্টিন আমরা বলি না, মধুর ক্যান্টিনকে ইংলিশে কি বলা হয়? তোমার মধুস ক্যান্টিন, বুঝতে পেরেছো? মধুর কি কোনো ক্যান্টিন কিনা, ওটা পজেসিভ ফর্ম বোঝানো হচ্ছে। পজিটিভ কি সাবজেক্ট হতে পারে? হ্যাঁ পজিটিভ সাবজেক্ট হতে পারে, শর্ত আছে একটা। পজিটিভ যদি একা ব্যবহার করো, তুমি যদি পূর্বে কোনো নাউন না ব্যবহার করো, হুট করে তুমি পজিটিভকে সাবজেক্ট করতে পারো না। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো ইয়োর পেইন ইজ বেটার দ্যান মাইন, এখানে তুমি আগে একটা সাবজেক্ট ইউজ করছো ইয়োর পেন, এখন তুমি পরে আর পেনটা রিপিট করতে চাচ্ছ না, তখন তুমি পজিটিভ ইউজ করতে পারো। কিন্তু একটা নাউন পূর্বে উল্লেখ না করে তুমি সহসাই
প্রথমেই পজিটিভ দিয়ে শুরু করছো, তাহলে তোমার বাক্যটা রং হবে। ঠিক আছে? জি ভাইয়া, আর একটা কোশ্চেন ভাইয়া, আচ্ছা বলো। রিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস, এটার কম্পারেটিভ কোশ্চেন কি হবে? কি? রিপা ইজ, রিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। তো রিপা ইজ মোর অ্যান্ড ইন্টেলিজেন্ট দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। ভাইয়া এখানে অ্যান আর্টিকেলটা কোথায়? বলছে আর্টিকেল দরকার নাই তো, আর আর্টিকেল একটা ডিটারমিনার, মোর ইন্টেলিজেন্ট মোরও একটা ডিটারমিনার, যদি মোর ইউজ হয় তাহলে আর্টিকেল থাকতে আর পারে না ওখানে। এটাই, একসাথে দুই রকম ডিটারমিনার থাকতে পারে না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ওকে। নেক্সট পূর্ণ, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রশ্ন বলো। স্যার বাক্যটা ছিল যে আমরা যদি চিরন্তন সত্যকে যদি নেগেটিভ করতে চাই তাহলে ওগুলো কিভাবে আমরা নেগেটিভ করতে পারি? যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হ্যাঁ, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। আচ্ছা, তো সান রাইজেস ইন দ্য ইস্ট এটা নেগেটিভ, এরকম চিরন্তন সত্যকে নেগেটিভ কোথাও করতে বলছিল? জি স্যার, অ্যাডভান্সের ক্ষেত্রে আচ্ছা স্যার মানে ওকে, ঠিক আছে, আমি বাক্যটা বলছি, শুনো। দি সান রাইজেস ইন দ্য ইস্ট আছে না, তুমি বলবা দ্য সান রাইজেস ইন নো ডিরেকশন বাট ইস্ট। ঠিক আছে স্যার। মানে কি জানো? দাও মিনিং শুনে যাও। মানে মিনিংটা হবে তার মানে আর কোন দিকে না, শুধুমাত্র পূর্ব দিকেই সূর্য উদিত। হ্যাঁ হ্যাঁ, দি সান রাইজেস ইন নো ডিরেকশন বাট ইস্ট, শুধু পূর্ব দিক ছাড়া অন্য কোনো দিকে ওঠে না। জি স্যার। আচ্ছা ওকে, নেক্সট মাসুদ ভাই। আচ্ছা নেক্সট সুখী, সুখী তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুখী, তোমার প্রশ্ন বলো। ভাইয়া আমার প্রশ্নটা ছিল, it's very shameful that he does not look after his old parents. হ্যাঁ, স্যার এখানে ইট ইজ আছে, সিম্পল এর সাথে কি ইট ইজ আছে? it is very shameful, হ্যাঁ স্যার। হ্যাঁ সিম্পল, এইটাকে হ্যাঁ। এক্সক্লেমেটরি করার সময় how shameful it is দিয়ে করা যাবে কিনা? হাউ স্যাম্পল ইট ইজ দিয়ে করা যাবে, হ্যাঁ করা যাবে। আচ্ছা ওকে। আর ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল, ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে অনেক সময় কমা দেওয়া হয় মাঝখানে, তো কখন আচ্ছা, কখন কমা দেওয়া মাঝখানে কমা দেওয়া হয় তখনই যখন প্রথমে যে বাক্যটা ইউজ করো তার আগে যখন সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, কমপ্লেক্স বাক্যের কনজাংশন, যেমন দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, লেস্ট, আনলেস, এগুলো যখন আগে থাকে প্রথম বাক্যের সাথে, তখন মাঝখানে কমা হয়। আর এই কনজাংশন গুলো যদি মাঝে গিয়ে পড়ে তখন আর কমা হয় না। জি স্যার, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ মাসুদ ভাই। নেক্সট জেরিন, জেরিন তুমি আনমিউট করে কোশ্চেন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জেরিন, তুমি প্রশ্ন বলো। ভাইয়া এখানে যে আর্টিকেলের সাথে কি আমরা কখনো ভেরি ইউজ করতে পারবো না? হ্যাঁ পারবো আমরা আর্টিকেলের সাথে। দ্য ভেরি ম্যান whom I respect is my teacher. The very man whom I love is my father. The very man I hate is my friend. পারবো। আর ভাইয়া আরেকটা কথা ছিল, মাস্টের যে রুলসটা ছিল ওখানে তো ক্যান নট বাট ছিল, এখানে বাটটা কি প্রিপোজিশন হিসেবে ইউজ হচ্ছে না নাকি না না না, অ্যাডভার্ব, কনজাংশন? অ্যাডভার্ব, কোন কনজাংশন, অ্যাডভার্ব। ভাইয়া বুঝি না, একবার বুঝান। আমি বলি ক্যান নট বাট, এখানে বাট বলতে শুধু কেবল বোঝাই, কেবল মানে মাত্র বোঝাই। হ্যাঁ, এটা অ্যাডভার্ব, ভার্বের আগে আছে না, ক্যান নট বাট হেল্প, ক্যান নট বাট ডু। তো ভার্বের আগে থাকলে একটা শব্দকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি না? ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব দিয়ে না? ওই বাট মানে কিন্তু না, ওই বাট মানে শুধুমাত্র বা কেবল, ওটা অ্যাডভার্ব। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা ভাইয়া, কিন্তু কেবল হলে সেটা তাহলে এই অ্যাডভার্ব ভার্বের আগে কেবল হিসেবে ইউজ হলে অ্যাডভার্ব, কেবল বা শুধুমাত্র। হ্যাঁ, আচ্ছা, আর তোমার আর কোনো প্রশ্ন নাই এখন মাসুদ ভাই? নেক্সট রিয়াদ তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রশ্ন বলো। ভাইয়া দেন অল আদার, দেন মোস্ট আদার এর অর্থ কি? কি দেন মোস্ট আদার? দেন অল আদার। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে বলি, দেন অল আদার এটা দেখছো কখনো? আচ্ছা দেখো, ভেরি ফিউ যখন থাকে, মনে করো যে 100-র মধ্যে ভেরি ফিউ এর ভাগে আছে 15%, তাহলে তোমাকে পূর্ণ ভাগটা মোস্ট আদার মানে আর বেশিরভাগ অন্যান্য, এটা দিয়ে পূরণ করতে হবে না? 85%, তাহলে দুইটা মিলে 100% হয়েছে। তো ভেরি ফিউ যে পোরশনটা থাকে একদিকে যদি কম থাকে তাহলে অন্যদিকে তোমাকে বেশি দিয়ে কথাটা ব্যালেন্স করতে হবে না? এই কারণে মোস্ট আদার আসে। ব্যাপারটা বুঝেছো?
অল আদার দিয়ে হয় না, অল আদার দিলে কোনো পক্ষই থাকে না, আর এক পক্ষে কেউ থাকে না অল আদার দিলে, এই পক্ষে তো সব হয়ে গেল। আচ্ছা ওকে, নেক্সট আফরিন। আফরিন তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আচ্ছা আফরিন না করলে হচ্ছে গিয়া সামিরা। সামিরা তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। যাদের কোশ্চেনে তারা হ্যান্ড রাইজ গুলো নামাইতে পারছো কোনো হচ্ছে তাহিয়া। তাহিয়া তোমাকে পারমিশন দেওয়া আছে, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহিরা তুমি প্রশ্ন বলো আপু। ভাইয়া আমার কোশ্চেন ছিল যে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভে বাবলা ভাইয়া একটা যে এক্সারসাইজ গুলো দিয়েছিল ওখানে ছিল ইউ শুড নট রান অ্যাবাউট ইন দ্য রেইন। ভাইয়া ওইটাতে ইম্পারেটিভটা কিভাবে হবে? আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ কি উজ্জ্ব থাকে না স্পষ্ট থাকে? ভাইয়া উচ্চ থাকে। আচ্ছা তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? শুড থাকে। আচ্ছা বলো আমরা সাবজেক্ট ইউজ করব না, তাহলে কি শুড ইউজ করব? জি না। তাহলে শুড ড্রপ করো, এবার যেটা আছে সেটা বেস ফর্ম দিয়ে করো, তাহলে হয়ে গেল, ইম্পারেটিভ হয়ে গেল। আচ্ছা ওকে হ্যাঁ মাসুদ ভাই নেক্সট আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো তাড়াতাড়ি। ভাইয়া অল ম্যান মাস্ট ডাই, এখানে নো ম্যান ইজ ইমমর্টাল, এটা কেন হবে না? কি নো ম্যান ইজ ইমমর্টাল এটা কি হয়? আচ্ছা ইমমর্টাল আর মরার মধ্যে একটা পার্থক্য আছে না? পার্থক্য আছে না? ধরো তুমি বেঁচে আছো কিন্তু তুমি স্মরণীয় না, হ্যাঁ এটা সেন্সটা একটু উলটপালট হয়ে যায়, সেন্সটা উলটপালট হয়ে যায়। হ্যাঁ ওখানে মাস্ট বলতে মানে এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, এখানে এম ইজ আর দিয়ে তুমি করবা না, এম ইজ আর দিয়ে করা যাবে না, এটা লিঙ্কিং ভার্ব না, এটা হচ্ছে মূল ভার্ব ডাই। ওকে আচ্ছা ওকে মাসুদ ভাই নেক্সট। জি আচ্ছা নেক্সট স্নেহা। স্নেহা তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্নেহা তোমার প্রশ্নটা বলো। স্যার আমার কোশ্চেনটা ছিল উই ওয়ান্ট দ্যাট এভরিবডি উইল স্পিক দ্য ট্রুথ, এটার সিম্পল সেন্টেন্সটা কিভাবে হবে? উই ওয়ান্ট এভরিবডি টু স্পিক দ্য ট্রুথ। উই ওয়ান্ট দ্যাট বুঝছি আর বলতে হবে না। উই ওয়ান্ট এভরিবডি টু স্পিক দ্য ট্রুথ, উই ওয়ান্ট এভরিবডি টু স্পিক দ্য ট্রুথ, সিম্পল হয়ে গেছে। এভরিবডি উইল হবে না, কারণ হচ্ছে আমি বলি উই ওয়ান্ট একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে না, আছে না? আমরা দ্যাট বাদ দিয়ে ওই পরের সেন্টেন্সটাকে পূর্বের বাক্যের অবজেক্ট বানাইছি, উই ওয়ান্ট এভরিবডি, আর যেটা পরের বাক্যের ভার্ব ছিল ওটাকে ইনফিনিটিভ করে দিয়েছি, তাহলে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, উই ওয়ান্ট এভরিবডি টু স্পিক দ্য ট্রুথ হয়ে গেছে। আর একটা বল তাড়াতাড়ি বলো, সময় we কিন্তু can attract the attention of others when we are hopeful, এটার সিম্পল সেন্টেন্সটা কিভাবে হবে? at the time of being hopeful যা আছে তা লাগাই দিবা, when এর বাক্যটা বাদ দিয়ে at the time of being hopeful, at the time of being hopeful। হ্যাঁ আমরা কি কোনো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স করার সময় বিকজ অফ দিয়ে করতে পারবো? হ্যাঁ বিকজ অফ প্রিপজিশন। আচ্ছা মাহিন নেক্সট মাহিন তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। শুধু বিকজ হলো কনজাংশন। আচ্ছা নেক্সট মাহিন তুমি কোশ্চেন করতে পারো ভাই। আচ্ছা সনাত তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আচ্ছা মুমতাহিনা তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মুমতাহিনা বলো আপু, প্রশ্নটা বলো তোমার। ভাইয়া আই লাভ অল মাই সন্স ইকুয়ালি ওয়েল, ভাইয়া এটার কম্পারেটিভ কি হবে? এই কম্পারেটিভের উত্তর তোমাকে আমি কি আনতে দেই নাই। না ভাইয়া ভালো করে শুনো, আই লাভ ওয়ান সান নো বেটার দ্যান এনি আদার, মানে আমি একটা ছেলেকে আরেকটা চাইতে কখনো বেশি ভালোবাসি না, তার মানে আমি সব ছেলেকে সমান ভালোবাসি। আবার বলছি আই লাভ ওয়ান সান নো বেটার দ্যান এনি আদার, আমি একটা ছেলেকে আরেকটা ছেলে চাইতে কখনো বেশি ভালোবাসি না, তার মানে সবাইকে সমানবাসি। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ওকে
ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই কিন্তু সময় নাই, হ্যাঁ এটা আমরা নেক্সট, হ্যাঁ লাস্ট বলো হ্যাঁ প্রশ্ন বলো। ভাই আমাদের আগের এই কালকের পরীক্ষাটায় প্রশ্ন ছিল যে ভাই এক মিনিট। ভাই প্রশ্ন ছিল যে ইট ইজ বেটার টু স্টার্ভ দেন বেগ, ভাই পজিটিভ করতে বলেছে স্যার। ভাই এখানে কি বেগিং ইজ নট সো গুড অ্যাজ স্টার্ভিং হবে? হ্যাঁ হ্যাঁ তাই ভাই হবে। আমি দিয়েছিলাম কিন্তু কেটে দিয়েছে। এই যে এটা যদি কেটে থাকে তুমি চ্যালেঞ্জ করতে খাতা রিভিউ নিতে পারো তুমি, হ্যাঁ। বেগিং ভাই। ইজ নট সো গুড অ্যাজ স্টার্ভিং, এটা রাইট। যদি কেটে দিয়ে থাকে তুমি চ্যালেঞ্জ নিতে পারো, হ্যাঁ সেক্ষেত্রে ফাইট দেওয়া যাবে। ওকে ভাই। আচ্ছা ওকে থ্যাংক ইউ। মাসুদ ভাই আর কি নিবেন? না ভাই শেষ করবো। আচ্ছা যাকে আচ্ছা। আনমিউট করা আছে স্যার তুমি চাইলে কোশ্চেন করতে পারো, আমরা এটাই শেষ কোশ্চেন নিব। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, প্রশ্ন বলো। শামিমা ট্রাইড হার বেস্ট, হুম 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 এটা নেগেটিভটা কি হবে? তোমার প্রশ্ন কি এখানে? শামিমা ট্রাইড হার বেস্ট কি নেগেটিভ? হ্যাঁ নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ করবো। হ্যাঁ বুঝছি, এটা কি করতে হবে নেগেটিভ? শামিমা লিভস নো স্টোন আনটার্নড, হ্যাঁ কোন এইটাই তো চেষ্টা বুঝি বাকি নাই, রাখেনি। এটাই তো বুঝি নাই, হ্যাঁ এটাই তো বুঝি নাই। বলছি শামিমা লিভস, হ্যাঁ হ্যাঁ এটা বলতে তোমাকে বলতে হবে যে শামিমা ট্রাইড হার বেস্ট, মানে শামিমা তার সর্বোচ্চ চেষ্টা করছিল। মানে she didn't leave no try left, সে কোন চেষ্টায় বাকি রাখেনি। আগেরটা বলছিলাম প্রবাদ বাক্য করে, পরেরটা বলছি এমনি বাক্য করে, ঠিক আছে? শামিমা লিভস নো ট্রাই লেফট, কোন চেষ্টায় বাকি রাখেনি। ওকে আচ্ছা তার মানে সে সর্বোচ্চ চেষ্টা করছিল। ওকে ভাই তখন আমরা শেষ করতে পারি। মাসুদ ভাই আমার মনে হয় আমরা এবার শেষ করতে পারি। হ্যাঁ ভাই শেষ আচ্ছা করতে পারি। ওকে ধন্যবাদ ভাই। আর হচ্ছে কি সবাই যদি আমরা যদি একটা করে কোশ্চেন করি, মানে যে কোশ্চেনটা না করলেই নয়, সেই কোশ্চেনটা যদি করতে পারি তাহলে আমরা হয়তো সবাইকে একটু চান্স দিতে পারি। একটা কোশ্চেন মানে একের পর একটা কোশ্চেন আসতে থাকলে মানে অনেকেই কোশ্চেন করতে পারে না। আচ্ছা আজকে মনে হয় মোটামুটি সবারই কোশ্চেন নেওয়া হয়েছে, দু একজন বাদে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে সবার কোশ্চেন নেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।